কেউই পরীক্ষা দেয় নাই? আচ্ছা। নেক্সট এক্সামে যেটা হচ্ছে আমাদের প্রবাবলি অগাস্টে হবে, জুন জুলাই মাঝখানে 2টা মাস আছে। অগাস্টে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। তো নেক্সট পরীক্ষার্থে অগাস্টে হচ্ছে আপনারা কে কে সিরিয়াসলি এফএম পরীক্ষাটা দিতে চাচ্ছেন, এরকম কেউ আছেন যে আপনারা ডিটারমিন্ড যে পরীক্ষাটা সিরিয়াসলি নেক্সট, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, নেক্সট এটাতে নেক্সট পরীক্ষাটাতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব সিরিয়াসলি দিয়ে পাশ করতে চাচ্ছেন, এরকম কেউ থাকলে একটু হ্যান্ডটা রেজ করেন প্লিজ। ওকে, দেখি অনলি 2জন। ওকে, বা এরা কি এমনি ভিজিটর, ওর ক্লাসে ঢুকে মিউট করে বা শেষ মোবাইল কোনো দিকে রেখে দিছে? অনলি 3জন পরীক্ষা দিতে চাচ্ছে। আদার পিপল যারা আছে পরের মধ্যে দে আর নট ইন্টারেস্টেড ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তাই না? নাকি কখনো দিবেন এরকম? এক্সকিউজ মি। আচ্ছা, প্রথমত ভাইয়া যদি কিছু মনে না করেন, একটু কি কথা বলতে পারি? হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যালো, হ্যালো। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া মোস্ট প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো কারণে। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমি ভাইয়ার আগে ইন্ট্রোডাকশনটাকে বলে নিই। ভাইয়া হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া 2 বছরের মধ্যে কোয়ালিফাই করেছে এবং ওনার কোনো এক্সামশন ছিল না, ঠিক আছে? হু কোয়ালিফাইড এট 3 লেভেলস, 17 সাবজেক্ট দেয়া আছে ব্র্যাকেটে। তো আপনারা এমন একজন মেন্টর পাচ্ছেন যিনি কিনা উইদিন 2 ইয়ার্স লাইক 4 টাইমস অ্যাটেম্প করে উনি পুরো এসি হয়ে গেছেন। লাইক 4বার উনি পরীক্ষায় পড়ছেন 4টা সেশনে। তো আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমাদেরকে মেন্টর হিসেবে আমাদের সাথে আছেন। সো আমরা যদি এইরকম মেন্টরকে পেয়ে হাতছাড়া করি বা আমাদের নিজের এক্সপ্রেশন বা আমাদের ভেতরে যে সকল জানার আকাঙ্ক্ষা, এগুলো যদি আমরা প্রকাশ করতে না পারি, তাহলে ভাইয়া কিন্তু বুঝতে পারবেন না যে আমাদের জন্য কিভাবে করে দরকার, কোন স্টুডেন্টের কোথায় গ্যাপ আছে। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভাইয়ার সাথে কমিউনিকেট করতে হবে। আমরা যদি কমিউনিকেট না করি তাহলে কি ক্লাসটা ফ্রুটফুল হবে আপনাদের মনে হয়? বলেন। কি হলো? আচ্ছা, আপনারা কি কথা বলবেন না? এটা একটু বলেন, আমরা কি কথা বলতে পারি? হ্যালো। হ্যাঁ দাদা পারি, শুনতেছি। ওকে, তাহলে আমরা কথা বলি না কেন? তাহলে আমরা কি একটু কথা বলবো? ধরেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের অবশ্যই। সাথে কথা বলতেছি যে ভাই আহ, আপনারা একটু কথা বলেন, বা আমি বললাম যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আসসালামু আলাইকুম এটা আমি কাকে দিলাম ভাই? এটার কি কোনো একটা উত্তর আমি পাইতে পারি না? ওয়ালাইকুম সালাম নূর পারি। ভাই। হ্যাঁ বলেন। ভাই কথা বলবো, পার্টিসিপেট করবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না এটা নিয়ে। কথা এক্স্যাক্টলি, বলবো। না না, চিন্তা তো আমার করার বিষয় না, চিন্তা আপনাদের করার বিষয়। কেন? সহজ হচ্ছে না, আপনি তো আপনাদের আমাদের কেন প্রতি এই কথা চিন্তা করার বিষয়। আপনারা যদি সহানুভূতিশীল। কথা না বলেন তাহলে ভাইয়া বুঝতে পারবে না যে কোন রোগীর জন্য কোন ডোজ দিতে হবে। কারণ আপনার তো রোগ ভাইয়ার কাছে বলতে হবে, এখন এটা বুঝতে হলে তো আপনাকে কথা বলতে হবে যে আমার এই সমস্যা আছে।
আমি যদি কথাই না বলি তাহলে আমি ডাক্তারকে কিভাবে বোঝাবো যে আমার কোথায় সমস্যা আছে? আর যদি ডাক্তার এটা না বুঝে তাহলে ডাক্তার তো আপনাকে ধরেন প্যারাসিটামল না পায়, এটা অলওয়েজ যেটা দেয় ওইটাই দিবে। আর আপনার হাই অ্যান্টিবায়োটিক কোনটা লাগবে তাহলে সেটা বুঝতে হবে না। তো এই জন্য হচ্ছে আমি আশা রাখবো যে আপনারা সবাই কথা বলবেন। আর কথা যদি না বলেন তাহলে একদম যে কেউ, আপনি ধরেন আপনার সামনে আমি অনর্গল কথা বলতেছি বলতেছি বলতেছি, আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না, আমার কি আপনার সাথে কথা বলার আগ্রহ থাকবে? বলেন, থাকবে? না না দাদা থাকবে লাইভ না। অন। ওকে, থ্যাংক ইউ। সো এক্ষেত্রে আমার দায়িত্ব মানে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমাকে আমার নিজের অংশটা আদায় করে নেয়া। আমি যখন আপনি কোনো এক জায়গায় ডাক্তারের ভিজিট দিতেন, ঠিক আছে, আর ডাক্তারের ভিজিট দিয়ে শুধু ডাক্তারের চেহারা দেখে চলে আসবেন, নাকি কিছু নিয়ে আসবেন যে কারণে ডাক্তার দেখাতে গেছেন? ডাক্তার দেখানোর পারপাস কি বলেন? পারপাস কি? ডাক্তার দেখার পারপাস হচ্ছে রোগ নির্ণয় করা, ওষুধ খাওয়া। এক্স্যাক্টলি, রোগ নির্ণয় করে সেটা অনুসারে, শুধুমাত্র নির্ণয় করা না। আপনাকে যদি বলা হয় যে আমি পাস করতেছি না, এটা নির্ণয় করে দিছে, ভাই নির্ণয় করে দিল যে হ্যাঁ এটা আপনার সমস্যা, সো এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে রোগ নির্ণয় করার পরে যে ওষুধটা আপনাকে দিবে সেটাও আপনাকে খাইতে হবে। তো এখানেও এক্স্যাক্টলি সিমিলার। এখানে আপনি প্রথমত রোগ নির্ণয় করার জন্য ডাক্তারকে অ্যাসিস্ট করবেন যে আমার এই জায়গায় সমস্যা, তাহলে ডাক্তার আপনার রোগ নির্ণয় করতে পারবে। দেন আপনাকে যে এটা প্রেসক্রাইব করবে সেটা আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। দ্যাটস ইট, আপনার রিকভারি হয়ে গেছে। সো আমাদের উচিত আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে রেসপন্স করা, জাস্ট রেসপন্স করা। যদি আপনি রেসপন্স করেন তাহলেই আপনি একটা কিছু পারবেন। আর আপনি যদি রেসপন্স না করেন, এন্ড অফ দ্যাট আপনি কি বুঝতেছেন, আপনি একটা সময় পরে লাইনের বাইরে চলে যাবেন, তখন মনে হবে যে কি বলতেছে উনি, আমি তো কিছু বুঝতেছি না। তো যখন আপনি রেসপন্স করবেন, আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, থাকলে সেটা কোথায়, এটা যে কেউ বুঝতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে। এক্স্যাক্টলি, আমরা হব তো? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শুনে অনেক ভালো লাগলো এবং আশা রাখবো এটার ইমপ্লিকেশন আমরা দেখবো, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে মোস্ট প্রবাবলি ভাইয়া একটু 5 মিনিটের জন্য, ভাইয়ার মনে হয় ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, ভাইয়া 5 মিনিট সময় নিয়েছেন। তো আপনারা চাইলে কোর্স রিলেটেড কোনো একটা বিষয় বা ইত্যাদি ইত্যাদি, আজকের এখানে কোর্স রিলেটেড, আজকে এখানে হচ্ছে আপনাদেরকে ভাইয়া ওপেনলি সাজেশন দিবে এবং আজকে যে চ্যাপ্টারটা আছে এখান থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু। সো দ্যাটস হচ্ছে আমি বলবো যে আপনারা সবাই ফোকাস করেন যে আজকে যে টপিকটা পড়ানো হবে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল থেকে, আগে যারা যারা পড়ছেন, কি পড়ছিলেন, কোথায় কোথায় সমস্যা ছিল, এই জিনিসগুলো ভাইয়াকে বলবেন যে ভাইয়া আমার এখানে সমস্যা ছিল, ওইখানে সমস্যা ছিল। কারণ আপনি এমন একজন মেন্টরকে পাচ্ছেন যিনি কিনা মাত্র 4 বার পরীক্ষা দিয়ে এসিএ হয়ে গেছে। তো উনি যা জানেন, ওনার জানার গভীরতা অনেক বেশি বলেই উনি 4 বার পরীক্ষা দিয়ে 17 সাবজেক্ট পাস করছে, ওনার কোনো এক্সামশনও ছিল না। তাই আপনি এটা হাতছাড়া করাটা কারোর জন্য উচিত হবে না। আপনাদের যাদের যাদের সিরিয়াসলি পাস করার ইচ্ছা আছে যে না আমাকে পাস করতে হবে, আমি জাস্ট চেহারা দেখাইতে আসি নাই, আমি শুধু টাকা ঢালতে আসি নাই, আমি আমার একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক যেটা আমাকে ফিল আপ করতে হবে সেটা করার জন্য আসছি। সো আপনারা এই কারণে অ্যাক্টিভ থাকবেন। আর অবশ্যই ভাইয়ার সাথে কমিউনিকেট করবেন, কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন। এখানে বিষয়টা এমন না যে আপনাকে টাকা দিয়ে তারপর জিজ্ঞেস করতে হবে। আপনি বুঝতেছেন না, আপনি জিজ্ঞেস করেন, ঠিক আছে? ওই যে এয়ারটেলের একটা অ্যাড আছে বুঝছেন, এখানে বলা আছে যে আগে ইস্তেমাল করো ফের চুনো। দ্যাট মিনস কি, আপনি আগে ক্লাস দেখেন, এর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন স্টেপ নিতে হবে, সো দ্যাট ইউ ক্যান পাস প্রম্পটলি। অনেক কথা বলছি, তো ভাইয়া আমার ক্লাসটা আবার কি একটু লাইভ করা। হচ্ছে না? হ্যাঁ, ক্লাসটা লাইভ হচ্ছে না আজকে? হচ্ছে তো, কেন হবে না, হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, জি। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? আই এম রিয়েলি সরি, আমার অফিস থেকে একটা কল আসছিল। ওয়ালাইকুম জি জি আসসালাম ভাই, রাহমাতুল্লাহ। লাউড এন্ড ক্লিয়ার জি ভাই। ভাইয়া, কোনো সমস্যা নাই।
ভাইয়া ভাইয়া ওই যে আপনি হয়তো বা কোনো একটা ডিভাইস থেকে যদি লিভ নেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিক হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে আর কি। তা আপনি যদি বলতেন যে কোন ডিভাইসটাতে আপনি একদম ক্লাস শেষ করা অবধি থাকবেন, মানে ওই যে যেটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা আছে সাব্বির হক লিখা, আর একটা হচ্ছে সাব্বির মিরাজ লিখা, ভাইয়া একটু যদি বলতেন। হ্যালো। যেটা থেকে আমি এখন কথা বলতেছি ওইটাই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। দ্যাট মিনস এখান থেকে কোনো কারণে লিভ হয়ে গেলে মানে মিটিং ক্যান্সেল হয়ে যাবে আর কি, এটা তো ওকে, হচ্ছে দেয়া। ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া, জি। ওকে দেন, তো আমরা একজন মেন্টরকে পেয়েছি। আমরা সবাই আশা রাখবো এই যে এতক্ষণ ধরে যা আপনারা বললেন, কমিটমেন্ট দিলেন যে আপনারা সবাই রেসপন্স করবেন, এটা যেন নিশ্চিত হয়। তো বাকিটা হচ্ছে ভাইয়া আপনাদের সাথে আছেন, আর ফিল ফ্রি টু আস্ক এনিথিং রিগার্ডিং ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টু ভাইয়া। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। আমি একটু আপনাদের থেকে হচ্ছে একটু টাইম নেই, সেটা হচ্ছে কি প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। হ্যাঁ, আইসিএবি ফার্স্ট কোয়েশ্চেন, মার্চ এপ্রিল। এখানে আমাদের প্রিভিয়াস বা এর আগে কেউ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ছিল এরকম কেউ কি আছে? এই মুজিবুল হক ভাই, কি অবস্থা? বাসায় যাইতে পারছেন? ঠিক আছে, কথা তো বোঝা যাচ্ছে তাই না? জি ভাইয়া, কথা বোঝা যাচ্ছে। মুজিব ভাই, কিসের থেকে জয়েন করছেন আপনি? ফোন থেকে? মুজিব ভাই, কিন্তু আমার কথা কি ক্লিয়ারলি আপনি শুনতেছেন? ভালো একটা ইন্টারনেট কানেকশন নেন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লাস স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? না, এখনো দেখা যাচ্ছে না। আমি আমি তো দেখতেছি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আপনার দেখা যাচ্ছে না? আপনি আবার লিভ নিয়ে মনে হয় ঢুকতে হবে তাইলে। ওকে, আমরা শুরু করি। আমি টু দ্য পয়েন্টে একটু কথা বলি যাতে আপনারা এক্সামটার ব্যাপারে একটু রিল্যাক্সড ফিল করেন। ওকে ওকে ওকে, আপনারা যাতে এক্সামটার ব্যাপারে একটু রিল্যাক্সড ফিল করেন, আপনারা যাতে বুঝতে পারেন যে এটা কোনো মানে কঠিন কোনো কিছু না। ইটস এ ভেরি ইজি এক্সাম। বিশেষ করে হচ্ছে আইসিএবির কিছু পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পার্সপেক্টিভের মধ্যে একটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে কোর্সটা, এটা আমাদের কোর কোর্স ধরা হয়, বুঝছেন? সবাই মিউট করবেন প্লিজ। আমি কিছু মানে, আর সবাই হ্যান্ড যারা রেজ করছিলেন আপনারা হাতটা নামাইতে পারেন। তো আইসিএবি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটাকে হচ্ছে কোর কোর্স ধরতেছে না। অ্যাকাউন্টিং, অডিটিং, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি, এগুলা হচ্ছে যেভাবে একটা কোর হিসেবে ধরা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে কেন জানি একটু বেসিক হিসেবে ধরা হচ্ছে। তো এই জন্য রিসেন্টলি এই জন্য আপনি 4-5টা ডিওর আগের কোয়েশ্চেন গুলো দেখবেন অনেক লেংদি, 6 পেজের কোয়েশ্চেন। এখন রিসেন্ট গুলো দেখবেন 3 থেকে 4 পেজের কোয়েশ্চেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসতেছে বইয়ের সাথে মিল রেখে। আইসিএবি চাচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা, যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস বেশি, তারা ফাইন্যান্সটা এত বেশি এনজয় করে না, সো দ্যাট ওরা খুব স্বল্প প্রিপারেশনে, লিমিটেড প্রিপারেশনে এরা পাশ করে ফেলতে পারে। ওই জন্য এখন কোয়েশ্চেন গুলা খুব ইজি হচ্ছে। তো এই লিমিটেড প্রিপারেশনের মধ্যে আমি এই প্রিপারেশনটাকে আরো বেশি ন্যারো ডাউন করছি।
সেটা হচ্ছে কি আমাদের আইসিএবির প্রোভাইডেড যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানুয়ালটা আছে, আমাদের প্রিপারেশনটা এই ম্যানুয়ালের মধ্যেই যদি লিমিটেড থাকে আমাদের জন্য এনাফ টু পাস দিস এক্সাম। ওকে, এই ম্যানুয়ালের মধ্যেও আমি আরো লিমিটেড করে দিচ্ছি। লিমিটেশনটা কি, ওখানে আমি 5টা চ্যাপ্টার যদি ফোকাস করি সেক্ষেত্রে আমি 70% কোয়েশ্চেন্স আমি পেয়ে যাচ্ছি। ওকে, প্রিভিয়াস স্টাডি থেকে আমি যেটা দেখতেছি মার্চ এপ্রিল 2025-এ মোর দেন 75%, অলমোস্ট 80% কোয়েশ্চেন ওই 5টা চ্যাপ্টার থেকে আসছে, যেটা আমি প্রিভিয়াস সেশনে আমরা পড়াইছিলাম। ওকে, তো ওই 5টা চ্যাপ্টার ফোকাসড যদি আমরা প্রিপারেশনটা নিতে পারি তাহলে আমাদের কি হবে সেটা আমি একটু বুঝাই। আমার এর আগে একটা সেশন নিছিলাম যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিভাবে পড়াবো সেটার উপর। আমি আর একটু রিক্যাপ করি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্স কোর্স। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল আর থিওরিটিক্যাল কোর্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্সে ফুল মার্কস আনসার করাটা ইম্পর্টেন্ট, একদমই ইম্পর্টেন্ট না। ওকে, এখানে হচ্ছে ধরেন আপনার পাস করতে লাগবে 50 মার্কস। ওকে, তো আপনি যদি 70 মার্ক খুব ভালোভাবে আনসার করেন, এর মধ্যে যদি ধরেন 40 মার্কসের মতো একদম সলিড মার্কস থাকে, ধরেন নেট প্রেজেন্ট ভ্যালুর যে ম্যাথটা থাকে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের যে ম্যাথটা থাকে, এরপরে হেজিং এর যে ম্যাথ গুলো থাকে, হ্যাঁ হেজিং মানে হচ্ছে ফরওয়ার্ড ফিউচার অপশনস এর যে ম্যাথ গুলা থাকে, এরপর হচ্ছে বিজনেস ভ্যালুয়েশনের যে ম্যাথ গুলা থাকে, হ্যাঁ এই এরিয়া থেকে যদি আপনি 40% মার্কস এনশিওর করে ফেলতে পারেন, এই 40তেই আপনি ধরেন পাইলেন হচ্ছে 35। ওকে, যেহেতু এগুলো ম্যাথমেটিক্স এখানে বেশি মার্কস কাটা যাবে না। এরপরে বাকি 30 যেগুলো এই 5টা চ্যাপ্টারের মধ্য থেকে আসবে, এই 30 থেকে যদি আপনি 15 মার্ক আনসার করতে পারেন, 15 মার্ক তুলতে পারেন, আপনার 50 হয়ে গেল। মানে 70-তে 50 পাওয়া ইজ ভেরি ইজি আপনি যদি এই 5টা চ্যাপ্টারে ফোকাস থাকতে পারেন। এমন না যে আমরা এই 5টা চ্যাপ্টার পড়াই সেশনটা শেষ করে দিব, এমন না, আমরা বাকিগুলোও দেখবো। ওগুলোর থেকে একদম যে কোয়েশ্চেন গুলা আসে আমরা ওগুলা পড়বো, সো দ্যাট যে 30 মার্কস আমরা সেফটির জন্য রাখছি, যেটা আমরা লিস্ট ইম্পর্টেন্স দিচ্ছি বা লেস ইম্পর্টেন্স দিচ্ছি, ওখান থেকেও যাতে আমি কিছু কিছু পার্ট আনসার করে ওখান থেকে আমি 10-12 পয়েন্টস আমি এনশিওর করতে পারি, 10 আউট অফ 30। তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 30 আউট অফ 40, দেন নেক্সট টার্গেট থাকবে হচ্ছে ধরেন 15 আউট অফ 30, আর এর পরের টার্গেট থাকবে হচ্ছে কি 10 আউট অফ 30। তাইলে আমার 50 থেকে 55 পয়েন্টস ইজিলি একদম মানে এনশিওর করা যাচ্ছে ফ্রম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স। সো এখানে এফোর্ট কোন কোন চ্যাপ্টার গুলোতে দিতে হবে সেটা আমি অবশ্যই বলে দিব। আমি শুরুতেই আমাদের সিলেবাসের ফার্স্ট প্ল্যান হচ্ছে ওই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলা। ওই 5টা চ্যাপ্টার শেষ করার পরে ওগুলা আপনাদের এক্সামের মোটামুটি একটা টাইম আমার টার্গেট আছে 1 মাস আগে শেষ করে ফেলা। ওকে, আপনাদের এক্সামের 1 মাস বা অ্যাটলিস্ট 3 সপ্তাহ মানে 21 দিন আগে ওই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলা। আর আমাদের যেহেতু সপ্তাহে হচ্ছে 2টা ক্লাস হবে, মঙ্গলবারের ক্লাসটার পরে আপনারা 4 থেকে 5 দিন টাইম পাবেন টু প্র্যাকটিস। ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে এই যে টাইমগুলোতে ইউ ক্যান প্র্যাকটিস, অথবা ওয়েডনেসডে সকালবেলা ইউ ক্যান প্র্যাকটিস বা রাতে ইউ ক্যান প্র্যাকটিস। যে কোনো টাইমে এই 4টা দিনের মধ্যে যদি আপনারা 3 থেকে 4 ঘন্টা বের করতে পারেন, আমি একদম খুব ঘন্টা হিসেবে বলতেছি আর কি, যাতে আপনারা এটা একটু মনোযোগ সহকারে নোট ডাউন করেন। যে আমি ধরেন আপনারা ধরেন প্ল্যান করলেন ঠিক আছে সানডে আর টিউসডে আমি 2 দিন ক্লাস করলাম। ওকে, এরপরে আমি মাঝখানে যে 5 ডেজ আছে বা 4 ডেজ আছে এর মধ্যে আমি পাক্কা 4 ঘন্টা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দিব। কোন 2 দিন বা কোন 3 দিনে আপনি 4 ঘন্টাকে ডিস্ট্রিবিউট করে নেবেন এটা কমপ্লিটলি আপনার ম্যাটার। 4 থেকে 5 ঘন্টা এভরি উইকে যদি আপনি বের করতে পারেন, এক্সেপ্ট ক্লাসেস, ক্লাস টাইমটা ছাড়া, ক্লাস টাইমটা তো অবভিয়াসলি 1.5 ঘন্টা থাকে মিনিমাম। তো
তো ওই ক্লাস টাইমটা ছাড়া আপনারা যদি টাইমটা বের করে নিতে পারেন এন্ড ওই অনুযায়ী একটা আপনার প্রিপারেশনটাকে সাজাইতে পারেন, আপনার পাশ করাটা একদমই আটকাবে না। আমি আপনাকে এটা মানে বলে দিতে পারি। ওকে, সো এই থিওরিটা বা এই স্ট্র্যাটেজিটা আমি নিজেও হচ্ছে ফলো করছিলাম, এই 5 চ্যাপ্টার স্ট্র্যাটেজিটা, যেখানে আমি 72 আনসার করছিলাম আমার সেশনটাতে, এন্ড আমার খুব ইজিলি পাস আসছে। ওকে, খুব ইজিলি, আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমার পাস হবে, কারণ আমি কয়েকটা ম্যাথ খুব বেশি এনশিওর ছিলাম। ওকে, এন্ড আমার পরবর্তীতে আমার ফ্রেন্ডস বা আমার কলিগ যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দিচ্ছে, বা আমার এখানে যারা আমার ফেলো কোর্সমেট, আপনারা আপনাদের মতো যারা প্রিভিয়াসলি ছিল, ওদের মধ্যেও কয়েকজন পাস করছে যারা 1-to-1 বা এরকম আমার সাথে সেশনে ছিলেন। তো সবাই এই একই স্ট্র্যাটেজি ফলো করছে। ওকে, সো আমি আপনাদেরকে এনকারেজ করবো আপনারা এই দুইটা জিনিস খুব সিরিয়াসলি নেন। একটা হচ্ছে আমরা যে ক্লাসে যে জিনিসটা পড়বো ওটা যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে কি হবে, এর পরের ক্লাসে আপনাদের কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন আমার সাথে। আপনাদের যদি কোনো ইস্যু না থাকে, প্রত্যেকটা ক্লাসের পরে যদি প্র্যাকটিস না করেন, 3-4টা ক্লাস যাওয়ার পরে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? আপনারা বলবেন যে আমি তো কোনো কিছু ধরতে পারতেছি না, বুঝতে পারতেছি না, বা আমি তো ক্লাসের সাথে আমার পেজটা মিলে নাই, আমি তো খেলটা হারাই ফেলছি এবার। তাহলে সমস্যা নাই, আমি আগামীবার ভালোভাবে প্রিপারেশন নিব। যখন 4-5টা-6টা ক্লাস চলে যাবে, আপনারা ইন দ্য মিন টাইম প্র্যাকটিসটা করবেন না, তখন আপনাদের মধ্যে অনেকেই ডিমোটিভেটেড হয়ে যাবেন নেক্সট সেশন এক্সাম দেওয়ার জন্য। আপনাদের মনে হবে পরবর্তী সেশনে দিলেই হয়তো ভালো হবে, এবার আর পারতেছি না। এগুলো খুব কমন আর কি সিএস স্টুডেন্টদের মধ্যে, আপনারা হয়তো এতদিনে রিয়েলাইজ করতে পারছেন যারা মোটামুটি একটু সিনিয়র লেভেল আছে। সো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আমার কথাগুলা একটু সিরিয়াসলি নেন, যদি সামনের দিকে আগাইতে চান, এগুলো অনেক বেশি কাজে আসবে। ওকে, তো আমি এখানে কিছু জিনিস দেখাইতে চাচ্ছিলাম। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুর দিকে খুব বেশি মনোযোগ দিই শুরুর দিকে। তো প্রথম চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেনের ডিটা, দিস ইজ কাইন্ড অফ হচ্ছে ভ্যালুয়েশনের একটা ম্যাথ, বন্ড ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টাইপের, মানে এনপিভি থেকে। এখানে 8 মার্ক ছিল। তারপরটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের ম্যাথ। হ্যাঁ, এখানে 6 মার্ক, সাথে ইপিএস এর 5 মার্ক ছিল। ওয়েকেন ইপিএস মিলে এখানে 6, 5 হচ্ছে 11, 3-14, উপরে 8, এখানে 22 মার্ক ছিল। এটা অঙ্ক 3 নম্বর অঙ্কটা হচ্ছে কমপ্লিটলি হেজিং এর ম্যাথ, 8 মার্ক, 8-6 মার্ক, 22 আর 8 30, 30 আর 6 36। এটাও 4 নম্বরটা কমপ্লিটলি একটা হেজিং এর ম্যাথ, এখানে 36, 3 39, 4 45, 4 45 আর 6 49, 3 52। এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যালুয়েশনের ম্যাথ, কমপ্লিট ভ্যালুয়েশন, 5, 5, 10, 62, আর 4 হচ্ছে 66। এটাও একটা ভ্যালুয়েশনের ম্যাথ, কমপ্লিটলি একটা ভ্যালুয়েশনের ম্যাথ, 66 প্লাস 10 76, 76 প্লাস আপনি এখানে আইআরআর এর ম্যাথটা আছে, আইআরআর এর ম্যাথটা হচ্ছে 581। তো এই যে 5টা চ্যাপ্টার আমার টার্গেট থাকে, এই 5টা চ্যাপ্টার আমরা এখন একটু দেখি কোনগুলা। পাঁচটা চ্যাপ্টার হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড স্টাফস, এগুলো হচ্ছে চ্যাপ্টার 2, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। দেন নেক্সট হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, এখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এন্ড আইআরআর, এগুলো হচ্ছে এখানে চ্যাপ্টার 5-এ। দেন হচ্ছে চ্যাপ্টার 8, বিজনেস প্ল্যানিং, ভ্যালুয়েশন এন্ড রিস্ট্রাকচারিং, এটা হচ্ছে নেক্সট। দেন আমার হেজিং, চ্যাপ্টার 9 and 10। চ্যাপ্টার 2, 5, 8, 9, 10, এই 5টা চ্যাপ্টার আমাদের মেইন ফোকাস ফর দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স অর এক্সাম।
তো এখানে সব থেকে মজার ব্যাপার যেটা রিসেন্টলি ঘটতেছে সেটা হচ্ছে আমার যে এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসতেছে, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমার যে প্র্যাকটিস ম্যাথ গুলা, প্র্যাকটিস প্রবলেম গুলো আমার থাকে চ্যাপ্টার এন্ডে, এগুলার কাছাকাছি এগুলোর সাথে মিল আছে। ওকে, তো আমাদের জার্নিটা কি হবে? আমাদের জার্নিটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ করা, চ্যাপ্টারের কিছু বেসিক থিওরি নিয়ে আলোচনা করা, বেসিক থিওরি নিয়ে আলোচনা করার পরে আমার কাছে স্টাডি ম্যাটেরিয়ালস আছে। ওকে, স্টাডি ম্যাটেরিয়ালস থেকে আমরা বেশিরভাগ টাইমে পড়বো, কারণ আমার মেইন পার্সপেক্টিভটাই থাকে হচ্ছে, মেইন পারপাসটা থাকে হচ্ছে আমার হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। কনসেপচুয়ালি যখন আপনারা বুঝে ফেলবেন প্রত্যেকটা জিনিস কেমনে কাজ করে 5টা চ্যাপ্টারে, তখন এখান থেকে যে কোনো ম্যাথ আপনি ইজিলি ফেস করতে পারবেন। ওকে, তো কনসেপচুয়াল ক্ল্যারিফিকেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিব আমি। ওই জন্য হচ্ছে আমি বইয়ের পাশাপাশি আমার বেসিক কিছু ওয়ার্কিংস আছে ওয়ার্ড ফাইল এন্ড এক্সেল ফাইলে, এগুলো আমরা গো থ্রু করব, যেগুলো টু দা পয়েন্টে থাকার জন্য। যে এখানে 455 পেজের বই তো পড়ার আমাদের সময় নেই, রাইট? আমাদের সময় নেই এত। আমরা খুব লিমিটেড এবং ফোকাসড প্রিপারেশন নিব, সো দ্যাট এক্সামে যে জিনিসগুলো আসে ওগুলাতে আমরা সব থেকে বেশি ফোকাস দিয়ে প্র্যাকটিস করতে পারি। তো আমাদের বেশ কিছু টাইম লাগবে, চ্যাপ্টার 2, 9, 10 এগুলাতে আমাদের অনেক সময় লাগবে। সেজন্য এগুলো আমরা যত আর্লি সম্ভব আমরা শুরু করে এগুলো শেষ করার ট্রাই করব। ফার্স্টলি আমরা শুরু করব চ্যাপ্টার 2-তে, দেন আমরা চ্যাপ্টার 5 পড়ব, চ্যাপ্টার 5 পড়ার পরে আমরা চ্যাপ্টার 9 and 10 পড়ব। ওকে, দেন চ্যাপ্টার 8। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। এর মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আপনারা জানতে চান, আপনারা আস্ক করতে পারেন, দেন আমরা হচ্ছে বেসিক কিছু পড়াশোনা শুরু করে দিব। ভাইয়া রিসেন্ট বই একটা আমি নিছি, আমার আগের বইটা ওই 455 পেজই ছিল। এখন যে বইটাতে পেজ করছে 700, মানে টোটাল 815 পেজ। ওই আবার ম্যাথ কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের ম্যাথ ছিল যেমন সেলফ টেস্টে ছিল 40টার উপরে, এখানে কিন্তু অনেক কম, এখানে 15-16টা আছে বা এরকম হ্যাঁ, আর কি। 15-16টা করে দিছে, কারণ হচ্ছে 40টা যখন ম্যাথ ছিল ছেলে মেয়েরা পড়তে চাইতো না, বুঝছেন? ছেলে মেয়েরা জি, ভয় পেয়ে যাইতো, বুঝছেন? ওই জন্য কমাই 40টা করে দিচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে কিন্তু আপনার পেজ বাড়াইছে, আপনার আবার ইয়ার বিষয়। বিভিন্ন এটা হচ্ছে পেজ এটা হচ্ছে বাড়াইছে অনেক। এটা হচ্ছে কি রকম জানেন? এটা হচ্ছে ওই বেশিরভাগ ম্যাথ একই, 40টা ম্যাথ যে আছে এখানের জি মধ্যে জি জি 10, 12, 15টা ম্যাথ একই, কোনো জি ডিফারেন্স নেই, মানে একই কনসেপ্ট আর কি, ঘুরে ফিরে ঘুরে ফিরে। ওই জন্য এগুলো একটু কমাই দিচ্ছে। ওকে, জি ভাই। বাট আমরা এই জন্য ওই নতুন বই, এটা যেটার কথা আপনি বলতেছেন, দিস ইজ দ্য ওয়ান, বাট আমরা আগেরটা ফলো করি, যেহেতু এটাতে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমস বেশি এবং এখান থেকেই মোটামুটি আসে আর কি, বুঝতে পারছেন? এখান থেকেই কিছু জি ভাই। প্র্যাকটিস প্রবলেম কপি পেস্ট করে ওটাতে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে বেশি থিওরি ঢুকাই দেওয়া হয়েছে, যেগুলা এক্সামে এখনো টেস্ট করা হচ্ছে না। ওকে, জি জি তো এটা আমাদের একটা হচ্ছে, এটাকে কি বলে, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস, সিপিডি। ওকে, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে। এই জন্য হচ্ছে নতুন নতুন কিছুদিন পর পর বইগুলো আপডেট করে আর কি, আইসিএডব্লিউ থেকে একটু কপি পেস্ট টেস্ট করে। ওকে, তো ওগুলো বিষয় না, আপনাদের মুখ্য বিষয় থাকবে হচ্ছে কনসেপ্ট। এটা যে কোনো জায়গায়, রাইট? আপনি যদি বন্দুক চালাইতে জানেন তাহলে আপনাকে যে বন্দুকে দেওয়া হোক না কেন আপনি পারবেন, এটাই। চ্যাপ্টার 1-এ তেমন কোনো কিছু নাই, বেসিক ফাইন্যান্সের পড়াশোনা, যেগুলো আপনারা স্কুলে যাদের কমার্স ছিল পড়ছেন, কলেজে যাদের কমার্স ছিল পড়ছেন, এবং ইউনিভার্সিটিতে অবভিয়াসলি আপনারা তো যেখান থেকে আসেন না কেন বেসিক ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর কোর্স করছেন, তাই না?
তো এই বেসিক ফাইন্যান্সের কথাবার্তা হচ্ছে চ্যাপ্টার 1-এ। তো চ্যাপ্টার 1 দিয়ে আমরা আসলে টাইম পাসের সময়টা আমরা করি না, কি বলে পাস করি না। এটার জন্য আমার যে আইডিয়াটা সেটা হচ্ছে, আজকে মঙ্গলবার তো মাঝখানে একটা বড় সময় আছে, আপনারা আপনাদের ভালোর জন্য, আপনাদের প্রগ্রেসের জন্য চ্যাপ্টার 1টা গো থ্রু করবেন, মানে রিডিং পড়বেন, ওখানে জিনিসগুলো একটু বুঝার ট্রাই করবেন। কোনো কিছু যদি না বুঝেন এটা অবভিয়াসলি লিখে রাখবেন বা দাগায় রাখবেন। দেন নেক্সট ক্লাসে আমাকে আপনারা এগুলা আস্ক করবেন যে আপনারা কোন জিনিসটা বুঝেন নাই বা কোন জিনিসটা আপনারা আমার সাথে ডিসকাস করতে চাচ্ছেন, কোন জিনিসটা আর একটু ক্ল্যারিটি চাচ্ছেন, হ্যাঁ, বা আপনাদের কনসার্ন কোন একটা বিষয়ে শেয়ার করতে চাচ্ছেন। এই জিনিসটা আপনারা নেক্সট ক্লাসে আমার সাথে ডিসকাস যদি করেন, আমি এটাতে অনেক বেশি খুশি হব এবং আমি একটা আইডিয়া পাবো যে আপনাদের মধ্যে কারা এই কোর্সটা এবার পাশ করা নিয়ে সিরিয়াস। আমি কিন্তু পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস টাইপের ছিলাম যখন আমি পরীক্ষার্থী ছিলাম, বিকজ আমার মনে হইতো যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি, পরে জব টবে ঢুকে গেলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওই জন্য আমার ফোকাসটাই ছিল হচ্ছে যত দ্রুত শেষ করা যায় সব পড়াশোনার ঝামেলা। ওটা আমার পড়তে অনেক মজা লাগে, ওই জন্য আমি এখনো মোটামুটি একটু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করি আর কি। সো আমাদের চ্যাপ্টার 2, যেটা আমাদের মূল ফোকাস বলতে পারেন, কেননা এখান থেকে সবচেয়ে বেশি মার্কস আসে এবং এখানে মার্কস গুলা হচ্ছে চিটাঙ্গা ভাষায় একটা কথা আছে, কদ্দা কদ্দা মার্কস, বুঝতে পারছেন? মানে একটা অঙ্কতেই 15, একটা অঙ্কতে 18, 12, 20 এরকম, বুঝতে পারছেন? তো ওটা মোটামুটি হিট করতে পারলে ওখানে আপনার 50-এর মধ্যে দেখা যাচ্ছে ওখানে 30% মার্কস এসে গেছে। তো ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের যে চ্যাপ্টারটা, এটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এটাতে মোটামুটি আমাদের বইয়ে যে ম্যাথ গুলো আছে, যে ওল্ড বইয়ে, ওগুলা প্র্যাকটিস করে ওগুলা মোটামুটি একটা আইডিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। দেন আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কিছু প্র্যাকটিস করতে পারেন ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের বেসিক জিনিসটা হচ্ছে আপনার কাছে কিছু ইনভেস্টমেন্টের প্রপোজাল আছে। তো কোথায় ইনভেস্ট করবেন, কোন প্রজেক্টে ইনভেস্ট করবেন, ওই প্রজেক্টে ইনভেস্ট করলে আপনার জন্য প্রফিটেবল হবে কিনা, এই ব্যাপারটা, এই ডিসিশনটা নেওয়ার জন্যই ইউ নিড টু ডু ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের কিছু বেসিক টেকনিক আছে, এটা মোটামুটি আমরা সবাই জানি। যারা ম্যানেজমেন্ট ইনফরমেশন পড়ছেন সার্টিফিকেট লেভেলে, তাদের এগুলো মনে থাকার কথা, বা যারা অনেক আগে পড়ছেন আপনাদের জন্য একটা রিক্যাপ, সেটা হচ্ছে কি পেব্যাক পিরিয়ড, আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। ওকে, তো পেব্যাক পিরিয়ডটা হিসাব করা হচ্ছে খুব ইজি ফর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। আপনাদের এখানে কেউ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে আমার মতো? প্রাইভেটে পড়ছেন এরকম কেউ একজন? এমনি শেয়ার করেন না, আমি আবার খুব গল্প করে করে আলোচনা করতে ভালো লাগে। প্রাইভেটে পড়ি নাই ভাইয়া। কেউ কথা বলতে চায় না। ওকে, তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে এদের ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে খুব সহজ। কারণ 4 বছরে গ্রাজুয়েট করতে ওর যে টাকাটা খরচ হয়েছে এটা ওর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, চাকরি করে মান্থলি স্যালারি হিসাব করে ওই টাকাটা কামাইতে ওর কয় বছর লাগবে বা কয় মাস লাগবে, এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। ওকে, তো এখানেও সেম, আপনি 1 লাখ টাকা ধরেন একটা প্রজেক্টে ইনভেস্ট করলেন, এভরি ইয়ারে ওটার থেকে আপনি রিটার্ন পাবেন হচ্ছে ধরেন 20,000 টাকা করে, তাহলে 1 লাখ টাকা আপনি ব্যাক পাইতে 5 বছর লাগবে। দ্যাট ইজ দ্য পেব্যাক পিরিয়ড। বুঝা গেছে? এখানে বুঝেছি। কোনো এখানে কোনো টাইম ভ্যালু অফ মানি, কোনো রিস্ক, কোনো কিছুর কনসিডারেশন নাই, কোনো ডিসকাউন্টিং নাই, কোনো কম্পাউন্ডিং নাই, রিস্ক ফ্যাক্টরের কোনো চিন্তা ভাবনা নেই। ইটস জাস্ট বেসিক ক্যালকুলেশন।
দেন হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। ওকে, স্ক্রিন লেখাগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো না? জি ভাই। নেট প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি? নেট প্রেজেন্ট ভ্যালু জিনিসটা হচ্ছে আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করার পরে, ওকে, আপনি প্রেজেন্টলি নেটে কত টাকা আর্ন করতেছেন, দ্যাট ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। মানে ধরেন আপনি যদি বেসিক হিসাব করেন, 1,000 টাকা একটা প্রজেক্টে আপনি ইনভেস্ট করছেন, ওকে, 5 বছর মেয়াদে একটা প্রজেক্টে 1,000 টাকা আপনি ইনভেস্ট করছেন। তাইলে আপনি যদি এভরি ইয়ারে 300 টাকা করে পান, তাহলে 5 বছরে কত পাইলেন? 1,500 টাকা, ওকে। তাইলে আপনার নেট ভ্যালু কত? 500 টাকা। এটা হচ্ছে বেসিক হিসাব, যদি আমি কোনো টাইম ভ্যালু অফ মানি কনসিডার না করি। এখন আমি যদি এখানের মধ্যে টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশনটা ঢুকাই দেই, সেক্ষেত্রে আমি এভরি ইয়ারে যে 300 টাকা করে পাচ্ছি, এভরি ইয়ারে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 যে 300 টাকা করে পাচ্ছি, এটাকে প্রেজেন্ট ভ্যালু করে ফেলা পসিবল। প্রেজেন্ট ভ্যালু কিভাবে করে? খুব ইজি, রাইট? আমি জি এভরি ইয়ারের যে ক্যাশ ফ্লোটা আছে, এটাকে আমি 1 প্লাস আর অথবা 1 প্লাস আর টু দি পাওয়ার 2, 1 প্লাস আর টু দি পাওয়ার 3, 1 প্লাস আর টু দি পাওয়ার 4, very basic formula, right? Present value is equal to future value divided by 1 plus r to the power n, তাই না? জি এই ফর্মুলাটা সবার মনে আছে? জি ভাইয়া, মনে আছে। কারোর মনে নাই? কারোর কেউ কি ডাউটফুল আছে যাদের জন্য লিখে দিতে? শুনেন, আমি একটা কথা বলি, এখানে আমরা একটা টিম, ওকে, এখানে আমরা একটা টিম। তো এখানে বোকা হওয়ার বা এখানে কোনো একটা কোয়েশ্চেন করলে কেউ জাজ করার কোনো সুযোগ নাই। সবাই মিলে এটা মনে করেন যে একটা গ্রুপ স্টাডি। সবাই সবার সিলি থেকে সিলি ইস্যু শেয়ার করবে, সিলি থেকে সিলি কোয়েশ্চেন এখানে করবে। তাইলে লার্নিংটা অনেক বেশি কি হবে? ত্বরান্বিত হবে। অনেকেই এই কনসেপচুয়াল জিনিসগুলো মনে করেন অনেকেই জানেন আপনারা, ঠিক আছে? অনেকে মনে করতেছেন যে কি রে, সিম্পল জিনিসগুলো কেন পড়াচ্ছে বা কেন এগুলো আলোচনা করতেছে, এগুলো আমরা সবাই জানি। এই ধরনের জিনিসটা যাতে না থাকে কারোর মধ্যে। আবার অনেকে মনে করেন যে একটু তো অনেক সিম্পল মনে হচ্ছে, সবাই বুঝতেছে, আমি কোশ্চেন করলে সবাই কি ভাববে, এই জিনিসগুলো আমরা এড়াই চলতে হবে, ঠিক আছে? উই আর এ টিম হিয়ার। জি ভাইয়া। আমি খুব বেসিক থেকে শুরু করছি যাতে আপনাদের মানে ফিল না হয় যে আমরা কঠিন পড়াশোনার দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে যাবে, আপনারা বুঝতেও পারবেন না কখন চলে গেছি, ওকে। তো আমি যদি ইয়ার জিরোতে এই 5টা টাইমের ক্যাশ ফ্লো গুলাকে আমি দেখতে চাই যে ইয়ার জিরোতে এগুলার ভ্যালিউ কত, তাহলে আমি প্রত্যেকটার আলাদা আলাদা করে কি করতে পারি? প্রেজেন্ট ভ্যালিউ করে আমি যোগ করতে পারি। যোগ করলে আমি 1137 পাচ্ছি। এই 1137 হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালিউ অফ দিস ক্যাশ ফ্লোস, প্রত্যেক বছরের ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কি? আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমি যদি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস বাদ দিই, তাহলে হচ্ছে আমি পাই কি? নেট প্রেজেন্ট ভ্যালু। তো আমার ইনিশিয়াল, ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড আর কি, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস হয়, আর এটা যেহেতু এটা আপনার আউটফ্লো, রাইট, ইটস জি মাইনাস। আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো এটা তো আপনার ইনফ্লো, এটা প্লাস, জি তাই না? তাহলে জি বাকিটা ভাই। হচ্ছে কি আপনার নেট 137 টাকা নেট আপনার কাছে প্রেজেন্টে থাকতেছে। এটা এমন না যে আপনি আজকে পেয়ে যাচ্ছেন, এরকম কোনো বিষয় না। ফিউচার ক্যাশ ফ্লো গুলার
প্রেজেন্ট ভ্যালুতে নেটে আপনি কত আপনার থাকতে পারে, এটা একটা প্রজেকশন। তো এখানে আমরা দেখতেছি কি নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ, সো উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। ঠিক আছে, তো নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হইলে মোটামুটি প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে হবে, এটা একটা এস্টাবলিশড একটা থিওরি। সো আমাদের যে বইয়ের যে বেসিক আইডিয়াটা নেট প্রেজেন্ট ভ্যালু, সেটা আমাদের বোঝা হয়ে গেল। দেন আমার আসতেছে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ দ্য প্রজেক্ট। ওকে, আমরা যদি এই প্রেজেন্ট ভ্যালুটা দেখি, এখানে এখানে আমরা রেট ইউজ করছি কত পার্সেন্ট? 10%, তাই না? জি, আচ্ছা, আমি যদি এখানে 12% ইউজ করতাম, তাহলে এটা কি আরো বেশি আসতো নাকি কম আসতো? এটা কম আরো আসতো। কম আসতো। ভেরি গুড। আর কম ইউজ করলে বেশি আসবে। এটার সিম্পল লজিকটা কি, আমি একটা নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি, তাই না? জি তাহলে বেশি দিয়ে ভাগ দিলে আমার মান কমে যাবে, সোজা হিসাব, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে ডিসকাউন্টিং রেট বলে এটাকে, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্টিং রেট। কস্ট অফ ক্যাপিটাল যদি বাড়ে, মানে বেসিক জিনিস একটা বুঝেন, আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি ক্যাপিটাল আনছেন, এই ক্যাপিটালের কস্ট যদি বেশি হয়, তাহলে আপনার রিটার্ন কমে যাবে না? আপনার আর্নিং কমে যাবে না? কস্ট বেশি হলে আর্নিং কমে যাবে। হ্যাঁ, ভেরি বেসিক হিসাব। তাহলে কস্ট অফ ক্যাপিটাল যদি বেশি হয়, 10%-এর জায়গায় 12% হয়, তাহলে আপনার বেসিক প্রেজেন্ট ভ্যালুটা কমে যাবে, রাইট? জি, ওকে, তাইলে এটা যেহেতু কমতে কমতে এটা যদি 1000 হয়ে যায়, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে? 0। জিরো হবে। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি গুড। ইয়ার তো কনসেপচুয়ালি সাউন্ড কয়েকজন আছে দেখতেছি, ভেরি গুড। তাইলে নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 হয়, তার মানে আমার যে কোনো একটা রেট আছে, তাই না? যে কোনো একটা কস্ট অফ ক্যাপিটাল আছে, এক্সিস্ট করে, যেটা ইউজ করলে এখানে 1000 আসবে, তাই না? হ্যাঁ, আছে না? যে কোনো একটা রেট তো আছে, আছে ইয়েস অর নো? আছে। ইয়েস। ওই রেটটা আমি এখানে ইউজ করলে, আই ডোন্ট নো দ্য রেট, এন্ড আমার এখন এটা জানারও দরকার নেই। আই জাস্ট ওয়ান্ট টু স্টাডি দ্য থিওরি। ওকে, থিওরিটিক্যালি যে কোনো একটা রেট আছে যেটা এখানে ইউজ করলে এই জায়গাটাতে 10%-এর জায়গায়, সেক্ষেত্রে আমার এটা 1000 হবে এবং নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয়ে যাবে। ওই রেটটাকে বলতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। বুঝে গেছে? ভাইয়া আর একটু ক্লিয়ার করেন এটা। ওকে, আমার কস্ট অফ ক্যাপিটাল যদি বাড়ে, তাইলে আমার প্রেজেন্ট ভ্যালু কি কমবে নাকি বাড়বে? কস্ট বাড়লে ভ্যালু কমবে। কমবে। ভেরি গুড। আর কস্ট কমলে ভ্যালু বাড়বে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি বাড়াইতে বাড়াইতে এমন একটা রেট আছে, এক্সিস্ট করে, যেখানে এটা কত হবে? 1000 হবে, তাই না? 1000 হবে। জি আমি ট্রায়াল এন্ড এরর বেসিসে যদি 12%, 12.5% বা 12.33% এভাবে ইউজ করি, দেখা যাচ্ছে এখানে এটা কি আসতে পারে? 1000 হইতে পারে, রাইট? 1000 হতে পারে। জি জি এটা জি। যদি বরাবর 1000 হয়, তখন নেট প্রেজেন্ট ভ্যালু কত? জিরো। 0। তাইলে কোনো একটা রেটে, যে রেটটা এক্সিস্ট করে, তাই না, থিওরিটিক্যালি এক্সিস্ট করে, ওই রেটে আমি আমার প্রেজেন্ট ভ্যালু পাইলাম 1000 এবং নেট প্রেজেন্ট ভ্যালু পাইলাম 0, তাই না? জি, ওই রেটটাকে বলতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। বুঝা গেছে? মানে আমার আমার কস্ট অফ ক্যাপিটালের সমান, মানে মানে ওই সময়ে আমার আর কোনো ইয়ে নেট প্রেজেন্ট ভ্যালু আর প্লাসও না মাইনাসও না, জিরো, জাস্ট জিরো। হ্যাঁ, আপনার কস্ট অফ ক্যাপিটাল তো যে কোনো একটা রেট হইতে পারে, রাইট? কিন্তু যে রেটে জি আপনার নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, ওইটাকে বলতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। এখানে তো আপনার জি কস্ট অফ ক্যাপিটাল Clear. 10%, এখানে কস্ট অফ ক্যাপিটাল 10%, আর আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন বুঝাই যাচ্ছে যে 10% থেকে বেশি হইতে হবে, নাহলে তো এটা 1000 হবে না, হবে? না না। না হবে না। ওকে, তাহলে 10% থেকে বেশি, এটা তো এনপিভি দেখলেই বোঝা যায়, রাইট? জি ভাইয়া। এনপিভি পজিটিভ হইলেই, এনপিভি পজিটিভ হইলেই আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি। এটা তো এখানে মানে ছোট বেশি একটা বাচ্চা এখন বলে দিতে পারবে, ইয়েস অর নো? জি 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 ভাইয়া।
ক্লিয়ার? এই Yes. থিওরিটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে। তো এই যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলোর মধ্যে যে স্টোরিগুলো আছে এগুলো হচ্ছে ফাইন্যান্স। ওকে, জি ভাই জি। ফাইন্যান্স কিন্তু ম্যাথমেটিক্স না, ফাইন্যান্স হচ্ছে গল্প। ফাইন্যান্সের বেসিক ডেফিনেশনটা হচ্ছে এটা। ডেফিনেশন হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। এটা হচ্ছে ফাইন্যান্স। ইট ইজ ইকুয়াল টু ম্যাথমেটিক্স প্লাস মানি। ম্যাথমেটিক্স হবে মনে হয়, ম্যাথমেটিক্স নাকি ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স প্লাস মানি ইজ ইকুয়াল টু ফাইন্যান্স। ওকে, আপনি অঙ্কের মধ্যে টাকা ঢুকাই দিলেই এটা হয়ে যায় ফাইন্যান্স। ওকে, তাইলে আমি এমন একটা রেট পাচ্ছি যে রেটে আমার নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয়, সেই রেটটাকে বলতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাইলে এখানে আমি দেখতেছি যে কি আমার নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হইলেই আমার ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হবে, রাইট? Yes. জি। হ্যাঁ। তার মানে কস্ট অফ ক্যাপিটাল থেকে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্নটা বড় হইলে ইউ অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, বিকজ আপনার রিটার্ন এখন পজিটিভ। আপনার কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10% আর আপনার রেট অফ রিটার্ন হচ্ছে 12%। আপনি 2% গেইন করছেন না? জি, আমি এটা অ্যাকসেপ্ট করব। এটা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ হায়ার দেন দ্য কস্ট অফ ক্যাপিটাল এন্ড ভাইস ভার্সা ইফ এনপিভি ইজ পজিটিভ। বুঝা গেছে? জি ভাই। তাইলে উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। তাহলে এনপিভি পজিটিভ হইলে উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হয় উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। ওকে, জি জি। সেজন্য কোন একটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করতে গেলে আপনি যে কোনো একটা টেস্ট করলেই হয়ে যায়, বাকিটা অটোমেটিক্যালি এমনিতে বোঝা যাবে, রাইট? তো বেশিরভাগ জি ক্ষেত্রে এক্সামে আমাদের আলাদা আলাদা আস্ক করে। যদি আপনাকে বলে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করতে এনপিভি ক্যালকুলেট করো, এটা আলাদা বলে, আইআরআর চাইলে ওইটা আইআরআর এর কথা জানাই দেয়। বুঝা গেছে? জি ভাই। তো আমাদের বইয়ের মধ্যে ইন্টারনাল রেট অফ রিটার্নের যে ক্যালকুলেশনটা আছে, এটা আমরা চ্যাপ্টার 2-তে আমাদের কোনো ম্যাথে এটা কাজে লাগবে না, এটা আমাদের কাজে লাগবে হচ্ছে চ্যাপ্টার 5-এর ম্যাথে। তো আমরা তখন এটা জানবো, বাট বেসিকটা আমরা জেনে রাখলাম। ওকে, আমরা জি এখন ভাই। সোললি ফোকাস করব হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুতে। আর বেসিক নেট প্রেজেন্ট ভ্যালু কেমনে ক্যালকুলেট করে এটাই সব জায়গায় ক্লিয়ার থাকবে, মানে এই স্ট্রাকচারটাই থাকবে। এখানের মধ্যে জাস্ট হচ্ছে অ্যাড হবে, রাইট? জি আপনি সাদা ভাত আর পানি, সরি, শুধু চাল আর পানি দিয়ে রান্না করলে এটা ভাত, তাই না? জি আর কিছু মশলা টশলা দিয়ে ডাল দিয়ে অ্যাড করলে এটা খিচুড়ি। গরুর মাংস টাংস দিয়ে আর কিছু গরম মশলা দিয়ে অ্যাড করলে এটা বিরিয়ানি, তাই না? জি তো ওইভাবে হচ্ছে এটা জাস্ট পাকাবে, এই নেট প্রেজেন্ট ভ্যালুটা জাস্ট পাকবে বা ডিফারেন্ট জি ডিফারেন্ট ফরমেশনে আসবে আপনাদের সামনে, বুঝছেন? কিন্তু এই সাদা ভাত, এটা এই কনসেপ্টটা সব রেসিপিতে আছে কিনা নেই। মানে পানি আর আছে। চাল এটা কি সব রেসিপিতে আছে? জি বিরিয়ানি আছে। বলেন, কাচ্চি বলেন, খিচুড়ি বলেন, এটা হচ্ছে পানি আর চাল। বুঝে গেছে? তো পানি আর চাল যদি আপনার কাছে থাকে, আপনি আমাদের বইয়ের যে কাচ্চি গুলো আছে, বিরিয়ানি গুলো আছে, খিচুড়ি গুলো আছে, এমনিতেই ফেস করতে পারবেন। এখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে এইচডব্লিউ, ভেরি সিম্পল ম্যাথ। এখানে আপনার কাছে হচ্ছে পে ব্যাক পিরিয়ড, এনপিবি, এই দুইটা জানতে চাইছে, কোয়েশ্চেন এ এন্ড কোয়েশ্চেন সি। এটা আপনারা করবেন। আইআরআর আমরা এখন করতেছি না, ইট ইজ নট নিডেড নাও, এটা এখন লাগবে না। আর আমার আমার যে স্টেপে এটাকে যে স্টেপ গুলাতে প্রিপারেশনটাকে আমি সাজাইছি, এটা অনেক পরীক্ষিত। হ্যাঁ, তো জি ভাই। জি তো আপনারা এই স্টেপে আগাইলে অনেক কমফোর্টেবলি আগাইতে পারবেন। ঠিক আছে? কোনো কিছু নিয়ে চিন্তা করেন না, এটা পড়াইলো না কেন, এটা আসবে না কেন, প্রত্যেকটা জিনিস আসবে, এখানে কোনো কিছু মিস হবে না। আপনাদেরকে একটা মজার কথা বলি। গত সেমিস্টারে হচ্ছে ওই
রেজাল্ট আর পরীক্ষার মাঝখানে সময় অনেক কম ছিল, মনে আছে? তো সময় কম থাকার কারণে আমরা হচ্ছে এটা, এখানে একটা সোয়াপ আছে, সোয়াপটা হচ্ছে আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারিনি হেজিং এ। তো জি পরে আমি কোয়েশ্চেন একটু অ্যানালিসিস করে দেখলাম যে সোয়াপটা এবার আসবে না, বুঝছেন? তা আমি জি বলে দিলাম আর কি সবাইকে যে আসলে সোয়াপটা এবার পড়তে হবে না, এটা এবার আসবে না। তো এটা আসে নাই, আমার জিনিসটা খুব ভালো লাগছিল যে একটা প্রেডিকশন মিলছে। হ্যাঁ, একটু রিস্ক নিলাম আর কি। সো এবার টেম্পল টাইম আছে, এবার এই জিনিসটা করবো না, ডোন্ট ওয়ারি। আপনাদেরকে নিয়ে আমার এক্সপেরিমেন্ট করার মতো অত সাহসও নাই, আর আমি এটা তো করতেও চাই না। ওকে ওকে, এবার আসেন হচ্ছে আহ, আমরা একটু আমাদের মূল পড়ায় চলে যাই। একটু আগে বলতেছিলাম না যে এই খিচুড়ি আছে, বিরিয়ানি আছে, এটার মধ্যে চলে যায়। এই যে নেট প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আমরা বেসিক যে দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস। হ্যাঁ, জি তো এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর এক্সপেক্টেড ক্যাশ ফ্লো গুলা আমার একদম সরাসরি এভাবে দেওয়া থাকে না এক্সামের মধ্যে, বুঝছেন? এগুলা না আমার বের করে করে নিতে হয়। ফর এক্সাম্পল ইয়ার ওয়ানে আমি বলে দিচ্ছি এখানে আমার 300 টাকা ক্যাশ ইনফ্লো আছে। তো এই 300 টাকা ক্যাশ ইনফ্লোটা আপনাকে এক্সামের মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিবে। পাটিগণিত ক্লাস 5-6 আমরা পাটিগণিত পড়তাম না, এই জি পাটিগণিত দিয়ে দিবে। পাটিগণিত কি? আপনি 500 টাকার পণ্য বিক্রি করছিলেন 2025-এ, হ্যাঁ, 500 টাকার পণ্যের মধ্যে আপনার 200 টাকা বিভিন্ন খরচ থাকবে, ওকে, আর 50 টাকা হচ্ছে আপনার ধরেন ম্যানেজমেন্টের স্যালারি থাকবে, হ্যাঁ, 30 টাকা হচ্ছে আপনার এটাকে কি থাকবে, ওই এটাকে কি বলে ধরেন বিভিন্ন ইউটিলিটি এক্সপেন্স থাকবে। এইভাবে করে আপনাকে একটা অঙ্ক দিয়ে দিবে। তাহলে এখানের মধ্যে আপনার অ্যাকচুয়াল ক্যাশ ইনফ্লোটা কত সেটা বাইর করে নিতে হবে। তো এটা কি কঠিন কোনো কিছু? কঠিন কোনো কিছু অ্যাবসলিউটলি না। এখানে ভয়টা কোথায় পায় জানেন স্টুডেন্টরা? এই কোথায় চ্যাপ্টারে ম্যাথের সাইজ দেখে কেউ এটা শুরু করে না। আচ্ছা অনেক বড় যখন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার একটা ম্যাথ দেখে তখন এটা শুরু করে না, বসতে চায় না এটা নিয়ে। কিন্তু এটাকে না ব্রেক ডাউন করে ফেলতে হবে ইনফরমেশন টু ইনফরমেশন। ধরেন 1.5 পৃষ্ঠার একটা অঙ্ককে এখানে ধরেন আপনার 15টা ইনফরমেশন আছে, 15টা ইনফরমেশনকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে আপনার এই ক্যাশ ফ্লো গুলাকে কি করতে হবে, বের করতে হবে। এই ক্যাশ ফ্লো একবার দাঁড়ায় যদি যায় আর আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা একবার দাঁড়ায় যায়, আপনার কাছে তো কস্ট অফ ক্যাপিটাল আছে, ইউ জাস্ট ফাইন্ড জি আউট দ্য এনপিভি। বুঝা গেছে? জি ভাই সো দিস ইজ দ্য ভেরি বেসিক থিং, আপনাদেরকে আমি দেখাই দিলাম। এখন এই ভাতের সাথে বিভিন্ন আইটেম গুলা এই যে যোগ হবে আস্তে আস্তে, আমরা এগুলো একটু দেখি। এটার জন্য কিছু বেসিক ডেফিনিশন আপনাদের একটু মাথায় থাকতে হবে। আপনাদের আশা করি সবার সামনে হচ্ছে খাতা কলম আছে। জি আছে না থাকলে আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা একটু নিতে পারেন। ইম্পর্টেন্ট আইডিয়া গুলোর মধ্যে আমার সব থেকে ইউজুয়াল যে জিনিসটা বুঝাইতে ভাল লাগে সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট জিনিসটা কি সেটা আমি একটু বলি। এফএম পরীক্ষা একবারও কেউ দিছে? দেয় নাই, তাই না? না ভাইয়া দেই নাই আচ্ছা, ধরেন কেউ একজন দিছে, ওকে, গত সেমিস্টারে, তো সে ফেল করলো, ওকে। তাহলে ফেল করার পরে যে কস্টটা, যে এক্সাম ফিটা 3,300 টাকা সে দিছিল, এখন পরের বার ধরেন মুজিবুল হক ভুঁইয়া উনি দিছে গতবারে পরীক্ষাটা এফএম, উনি 3,300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে উনি পাশ করেনি। আগামীবার যখন উনি পরীক্ষাটা দিতে যাবে, ওকে, জি তখন গতবারের যে পরীক্ষার ফিটা, এটা ওনার জন্য কি কস্ট? সাঙ্ক কস্ট। বুঝা গেছে?
মানে এটা নিয়ে ওনার আর ওয়ারিড হওয়ার কোনো বিষয়ই নাই, এটা ইটস গন। এটা ওনার রিলেভেন্ট ক্যাশ ফ্লো তো আসবে না। ওনাকে যদি কখনো জিজ্ঞেস করে যে আপনার সিএ পড়তে কত টাকা খরচ হয়েছে, তখন কিন্তু এটা উনি বলতে পারবে না। বুঝতে পারছেন? উনি শুধুমাত্র টোটাল কস্টটাই বলবে। আপনি যদি কোথাও দেখেন যে সিএ পড়ার টোটাল কস্ট কত, আপনি দেখবেন যে এখানে কোনো একটা এক্সাম 2 বার দেওয়ার 3 বার দেওয়ার হিসাব করা হয়নি, 1 বার করে হিসাব করা হয়েছে, রাইট? জি তাইলে বাকি এক্সাম যেগুলো ফেল হয় এগুলো হচ্ছে আমাদের জন্য সাঙ্ক কস্ট। বুঝা গেছে? জি ভাইয়া। তো আমরা এরকম যে কোনো একটা অ্যাক্টিভিটি যদি আমরা করতে যাই, ওখানে যদি আমি এমন একটা এক্সপেন্স করে ফেলি যে এক্সপেন্স থেকে আমার কোনো রিটার্ন আসবে না, যে এক্সপেন্সটাকে কোনো কিছুতে ক্যাপিটালাইজ করা যাবে না, যে এক্সপেন্স থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করতে পারবো না, দ্যাট ইজ মাই সাঙ্ক কস্ট। ওকে, এইটার একটা এক্সাম্পল দিই আমার জি ম্যাথ বইয়ের সাথে রিলেটেড আর কি, পড়ার সাথে রিলেটেড। ধরেন আপনি একটা প্রজেক্ট হাতে নেবেন। তো প্রজেক্টটা হাতে নেওয়ার জন্য আপনি একটা ফিজিবিলিটি স্টাডি করছেন। ফিজিবিলিটি স্টাডি ধরেন বাংলাদেশেই তো হয়েছে, বাংলাদেশে বুলেট ট্রেন করতে চাইছিল না? জি বুলেট ট্রেন করতে গিয়ে 100 কোটি ঢাকাতে তো টাকা ফিজিবিলিটি, জি হ্যাঁ 100 কোটি টাকা খাই ফেলছে আমলারা ফিজিবিলিটি স্টাডি 110 করতে কোটি গিয়ে। টাকা। জি 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 110 কোটি টাকা আমলারা খরচ করে ফেলছে, ফিজিবিলিটি স্টাডি করছিল বুলেট জি ট্রেনের। ঠিক আছে, জি এখন যদি বুলেট ট্রেনের প্রজেক্টের ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করে, মানে এটা নেট প্রেজেন্ট ভ্যালু বের করে, ঠিক আছে, তাহলে এখানে বুলেট ট্রেনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং এটার থেকে ফিউচার এক্সপেক্টেড বা প্রজেক্টেড ক্যাশ ইনফ্লো গুলাকে কনসিডার করবে, রাইট? জি তাহলে এখানে যে 110 কোটি টাকা ফিজিবিলিটি স্টাডিতে খাওয়াই ফেলছে, এটা কি ইনিশিয়াল ইনভেস্টমেন্টে যাবে? না যাবে না, যাবে না। কারণ কি? ইটস গন, তাই না? এটা ক্যান্সেল করে দিছি। জি এটা ইটস গন, এটা এখন একটা এমন একটা কস্ট, এটা সাঙ্ক কস্ট হয়ে গেছে, যেটার থেকে ফিউচার কোনো এক্সপেক্টেড কি নাই, পসিবিলিটি নাই পসিবিলিটি কোনো নেই। কিছু। মেট্রো ভাইয়া যদি রেল, এটা ইয়ে হইতো, যদি এই প্রজেক্টটা যদি ইয়ে হইতো মানে ভায়াবল হইতো বা করতো, তখন কি এই কস্টটা কি ওই প্রজেক্টের কস্টে কি যুক্ত হইতো? না, আপনি একটা জিনিস চিন্তা করেন না, এই ফিজিবিলিটি স্টাডিটা মানে- করার পরে কি প্রজেক্টটা হয়েছে? না সেটা হয় তো নাই, হয় নাই। বলতেছি যে আচ্ছা, আচ্ছা, প্রজেক্টটা হয় না, যদি হইতো হয় আর নাই। কি। আচ্ছা শুনেন না, হয় নাই, তাই এটা এখন আর কোনো কস্টই নেই, এটা জাস্ট জি এক্সপেন্স জি হিসেবে গেছে গা, তাই না? আচ্ছা, জি জি প্রজেক্টটা জি যদি হইতো, জি প্রজেক্টটা যদি হইতো, তাইলে ওই কস্টটাকে কি আর কোনো রিকভার করা যেত কোনো কিছু থেকে? ওই কস্টটা নিয়ে কি? না, কষ্টটা একটু বলতো, হ্যাঁ, কোনো কষ্ট তো যেটা ঘটে গেছে সেটা তো ঘটে অকার হয়ে গেছে, গেছে। কিন্তু প্রজেক্ট হইলে প্রজেক্টের কস্টটা হইতো কিনা? হয়তো হয়তো প্রজেক্ট হলে প্রজেক্টের কষ্ট হতো। জি সেজন্য প্রজেক্টের প্রজেক্টের, কষ্ট হতো। হ্যাঁ প্রজেক্টের কস্টটাই সেজন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, কারণ প্রজেক্ট হইলে প্রজেক্টের কস্টটা হবে, এটার থেকে রিটার্ন আসবে। আর যদি প্রজেক্ট নাও হয়, তারপরও জি ওই সাঙ্ক কস্টটা গন। জি 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 ঠিক আছে। ক্লিয়ার? জি ইটস মানে হচ্ছে এটা একটা ফ্লো চার্ট আর কি, ছোটখাটো। মানে প্রজেক্ট হওয়া না হওয়ার সাথে প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট, ওই সাঙ্ক কস্টটা ইম্পর্টেন্ট না। জি ওই জন্য এটাই হচ্ছে সাঙ্ক কস্ট, যেটা ইনিশিয়ালি ইটস গন, যেটা আর কোনো ধরনের কি নাই রিকভারি, বা এটার থেকে কোনো ফিউচার এক্সপেক্টেড বেনিফিটস পসিবল না। আরেকটা কস্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে এটা একটা নন ক্যাশ এক্সপেন্স। ওকে, জি তো নন ক্যাশ এক্সপেন্সটা হচ্ছে আমাদের যেহেতু এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, এটা আমাদের কিসে আসে না, আমাদের হচ্ছে প্রেজেন্ট ভ্যালিউ বা এনপিভি ক্যালকুলেশন, এটা আসে না। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে এটাকে কনসিডার করা হয় না, কারণ ফাইন্যান্সের যে ফান্ডামেন্টাল ভিউ, এটা হচ্ছে ক্যাশ বেসড। বুঝে গেছে? জি ক্যাশ বেনিফিটস বেসড ভিউ। কারণ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা, এটা আমি অলরেডি মাইনাস করতেছি শুরুতে, রাইট? তাইলে আমি যদি এভরি ইয়ারে আবার এটা ডেপ্রিসিয়েশন কেও কনসিডার করি, এটা ডাবল কাউন্টিং হয়ে যাবে। ইয়েস অর নো?
ভাই বিষয়টা ধরতে পারি নাই, ডাবল কিভাবে ধরি হবে? ধরি আমি এখনই জি দেখাই। জি জি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা 1,000 টাকা, সেটাই তো আমার ফিক্সড অ্যাসেট, রাইট? জি জি সেটা আমার ফিক্সড ইনভেস্টমেন্ট, ইয়েস অর নো, বা ফিক্সড অ্যাসেট? জি ওকে, ফিক্সড তাহলে ইনভেস্টমেন্ট, হ্যাঁ। ওকে, তাহলে এটা যেহেতু আমার ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট, এটাকে আমি এভরি ইয়ারে ডেপ্রিসিয়েট করবো না? করব করব। ওকে, ও তাহলে এভরি ইয়ারে ডেপ্রিসিয়েট করলে এভরি ইয়ারে এটা এক্সপেন্স হিসেবে চার্জ হবে না? জি হবে। ওকে, এভরি ইয়ার এক্সপেন্স হিসেবে চার্জ করলে এটা এগুলোর মধ্যে কি থাকবে, কনসিডার করা হবে, রাইট? জি আমি নেট প্রেজেন্ট ভ্যালুতে কি বলতেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, সেটা করতেছি না? জি তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে তো আমি শুরুতেই মাইনাস করতেছি, তাহলে জি এটা পুরোটাই মাইনাস ডেপ্রিসিয়েশনও যদি আমি এভরি ইয়ারে কাউন্ট করি, তাহলে ডাবল কাউন্টিং হবে না? জি ভাই, জি হবে। ওই জন্য ওইটা হচ্ছে, আমি এখন যেটা বললাম এটা হচ্ছে ইনডেপথ থিওরিটিক্যাল কনসেপ্ট, যেটা আমরা কখনো পড়ি নাই বা জানতে চাই নাই। ওকে, জি আর ভাই। এটা হচ্ছে ইনডেপথ থিওরিটিক্যাল কনসেপ্ট, যেটার জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে কি করা হয় না, এখানে কনসিডার করা হয় না। বুঝে গেছে? জি আরেকটা হচ্ছে এখানে আমরা ক্যাশ অ্যাক্টিভিটি গুলো নিয়ে কাজ করি, নন ক্যাশ অ্যাক্টিভিটি গুলো নিয়ে আমরা কাজ করি না, সেজন্য এটাকে নেট প্রেজেন্ট ভ্যালুতে কনসিডার করা হয় না। মানে আমি থিওরিটিক্যালটাও জেনে রাখলাম, আবার আমি ফান্ডামেন্টাল বা কনসেপচুয়াল জিনিসটাও জেনে রাখলাম। ঠিক আছে? জি ওকে, যে কোনো জিনিসের বুক ভ্যালু যেগুলো থাকে, বিভিন্ন ইনভেন্টরিজ আমার হাতে এখন আছে, স্টকে আছে, যেগুলো আমি ইনভেস্ট করব, করলেও কি না করলেও কি, ধরেন আপনার কাছে 100 ইউনিট যে কোনো একটা ইনভেন্টরি এখন স্টকে আছে। ওকে, এটা আপনি আপকামিং কোনো একটা প্রজেক্টে ইউজ করতে চাচ্ছেন, ইউজ না করলে এটা আপনার ফালাই দিতে হবে বা বেচে ফেলতে হবে, সেক্ষেত্রে ওই বুক ভ্যালু অফ দোজ ইনভেন্টরিজ এগুলোকে আমরা কনসিডার করি না। বুঝা গেছে? বুঝা যায় মানে নাই? যেটা যেটা আনইউজড আছে বা এটা ফেলে দিতে হবে, এটাকে আর এই আমরা কনসিডার করব না। একটা স্টোরি বলি না, তাইলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ধরেন আপনি একটা প্রজেক্ট নেবেন, ওকে, জি ওই প্রজেক্টে আপনার 100 ইউনিট ইনভেন্টরি কি লাগবে, ইনভেন্টরি পি, 100 ইউনিট ইনভেন্টরি পি লাগবে আপনার। ওকে, জি জি তো আপনার কাছে 100 ইউনিট ইনভেন্টরি পি অলরেডি গোডাউনে স্টক আছে। জি ওকে, এখন আপনি যদি এটা নতুন প্রজেক্টে ইউজ না করেন, সেক্ষেত্রে এটা আপনি বাইরে বিক্রি করে দিতে পারবেন। জি আর আপনি চাইলে এটাকে নতুন প্রজেক্টে ইউজ করতে পারেন, কিন্তু এটার অল্টারনেটিভ কোনো ইউজ আপনার এক্সিস্টিং ক্যাপাসিটিতে নাই, অল্টারনেটিভ কোনো ইউজ নাই, বা এটা আপনার কোনো প্রোডাকশন ক্যাপাসিটিতে ইউজ হয় না। জি বুঝা গেছে? জি এই ধরনের ইনভেন্টরি আপনার গোডাউনে পড়ে আছে। তো এখন যদি আপনি এটাকে নতুন প্রজেক্টে ইউজ করতে যান, জি তাহলে এটার যে বুক ভ্যালুতে আপনি এটাকে বুক করছেন, সেই ভ্যালুটার ইম্পর্টেন্ট না। বুঝা গেছে? জি কারণ ওইটা অলরেডি তাহলে আপনার একটা সাঙ্ক কস্ট প্রশ্ন টাইপের হয়ে আছে গেছে। আমার ভাই, একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্রশ্নের জন্য তো বসে থাকি আমি। জি, এটা হচ্ছে হ্যাঁ এই আমার দুইটা প্রজেক্ট আছে, হ্যাঁ, এ একটা প্রজেক্ট, বি একটা প্রজেক্ট। ওকে, এখন আমার এ এতে প্রজেক্ট এতে আমার সাপোজ 5 জন লেবার আইডল আছে। হুম আমি যখন এইটাকে আমি বিতে নিয়ে যাচ্ছি, হুম আমার এখানে আইডল পড়ে আছে, আমি যখন বিতে নিয়ে যাচ্ছি, হুম। এখন বিতে যাওয়ার পরে বিতে কেন কস্টটা চার্জ করা হয় না? কারণ এরা আইডল পড়ে আছে, এরা যদি পরে বিতে আছে ঠিক ইউজও আছে, না কিন্তু করেন, আমি তো একটা এই যদি প্রজেক্টটা হচ্ছে বা এই প্রজেক্টটা একজনের জন্য করতেছি, বি প্রজেক্টটা আরেকজনের জন্য করতেছি, ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ একটা গ্রুপে আমি একটা হ্যাঁ গ্রুপের ওনার। তো হ্যাঁ, আমি কেন বি বি এর এক্সপেন্সটা কি আমাকে ডিটারমাইন করতে হবে না? অবশ্যই করতে এখন হবে। তাহলে আমি বি তে কেন চার্জ করব না? আমার প্রশ্নটা, আমি এটা ক্লিয়ার হচ্ছি না, বুঝতে পারতেছি না। ওকে, আমি আমি আপনার প্রশ্ন বুঝছি তো, জি 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 আমি আপনার প্রশ্ন বুঝছি। এখানে চার্জ করা আর এনপিভি ক্যালকুলেশনের ক্ষেত্রে কনসিডার করা দুইটা কিন্তু ডিফারেন্ট বিষয়। ওকে,
তো জি আমি হচ্ছে আপনার মাইন্ডের পার্সপেক্টিভে আপনি চার্জ করা মানে কিন্তু বুঝাইতে চাইছেন যে এইখানে কনসিডার করার ব্যাপারটা, রাইট? জি ভাইয়া, জি ভাইয়া। আপনি ওদেরকে আইডল বসায় রাখছেন, প্রজেক্ট বি যদি নাও হইতো এদেরকে বেতন দিতেন না? হ্যাঁ, দিতাম। ওই কারণে এদেরকে প্রজেক্ট বি তে চার্জ করা হয় না, কারণ প্রজেক্ট বি এর ইনিশিয়াল ইনভেস্টমেন্টে বা প্রজেক্ট বি এর রেগুলার এক্সপেন্সে এরা ইম্প্যাক্ট করতেছে না। বুঝতে পারছেন? আপনি প্রজেক্ট বি নিলেও এদের বেতন দিতেন, না নিলেও এদের বেতন দিতেন। দিতাম, কিন্তু প্রজেক্ট বিটা তো আমি আরেকজনের জন্য বানাচ্ছি। আমি মানে তাহলে আরেকজনের কি জন্য আহ, সে কি তাহলে কি বেনিফিট পেয়ে গেল না? না আমি না যেহেতু না না চাই, না 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 না, এই বেনিফিট কই ব্যাপারটাই পাইলো? বুঝতে পারতেছি। আপনি আপনি যখন এজ এ গ্রুপ চিন্তা করতেছেন, আপনি তখন জি, চিন্তা করবেন যে আপনার প্রজেক্ট বি থেকে রিটার্ন আসতেছে কিনা। জি। প্রজেক্ট বি থেকে রিটার্নটা যদি আপনি এনশিওর করতে যান, সেক্ষেত্রে প্রজেক্ট বি এর জন্য অনলি ফর প্রজেক্ট বি কি কস্টগুলো আপনার নতুন করে হবে সেগুলোকে আপনি কনসিডার করতে হবে। আচ্ছা। হ্যাঁ, গ্রুপ হিসেবে আমার চিন্তা এটা ঠিক আছে। গ্রুপ হ্যাঁ হিসাব করলে এটা ঠিক আছে। এখন দেখা হ্যাঁ, গেছে যে অনেক সময় দেখা যায় যে এরকম কি হয় না যে কিছু আমার ইনভেস্টর আছে প্রজেক্ট এ তে ইনভেস্ট করছে, কিছু ইনভেস্টর আছে প্রজেক্ট বি তে ইনভেস্ট করছে। এরকম ক্ষেত্রে তখন তো তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা বিষয় থাকবে না? কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা বিষয় আছে আমি তো বুঝতে প্রজেক্ট বি তে প্রজেক্ট এর লেবার গুলোকে নেওয়ার জন্য প্রজেক্ট এর রিটার্নে কোনো ইম্প্যাক্ট আসতেছে? না, না, রিটার্নে তাইলে আসতেছে না। তাইলে প্রজেক্ট বি এর রিটার্নে কোনো ইম্প্যাক্ট আসতেছে? না, না, রিটার্নিং, কারণ প্রজেক্ট বি এর কত টাকা পাবো বি এর জন্য এবং এ এর জন্য এটা তো ডিটারমাইন করাই। এখন হচ্ছে আমার শ্রম ডিস্ট্রিবিউশন বা আমার এক্সপেন্স ডিস্ট্রিবিউশন, ওই হিসাবে ঠিক আছে। উম, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছেন? ভাই আমি একটু ক্লিয়ার হই। যদি মানে ব্যাপারটা এরকম যে কস্ট ইনকার্ড স্পেসিফিকলি ফর আ পার্টিকুলার প্রজেক্ট উইল বি কনসিডার টু ক্যালকুলেট এনপিভি, তাই তো? এরকমই তো? ইয়েস। ওকে। সাদমান ভাই একটু সুন্দর করে বলছে আর কি। ওকে, এখন আসি আনঅ্যাভয়েডেবল কস্ট আর অ্যাভয়েডেবল কস্ট, এই দুইটা কনসেপ্টে। খুব ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট। আপনি একটা প্রজেক্ট, ওই যে এখনই তো ভাইয়া এক্সাম্পল দিছে, আমাকে তো ইজি করে দিছে, জিনিসটা গ্রাউন্ড রেডি করে দিছে। আপনি যদি প্রজেক্ট বি তে লেবার গুলা নেন, জি, ওকে, জি। অথবা না নেন, ক্যান ইউ অ্যাভয়েড দ্য কস্ট অফ না, না, দোজ 5 এমন লেবার্স করার কোনো আপনার? সুযোগ নাই। ওকে, ওই 5টা লেবারের কস্টটা অ্যাভয়েড করার কোনো কি নাই, সুযোগ নাই। সুযোগ নাই। তাহলে এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল কস্ট। ওকে, জি, আনঅ্যাভয়েডেবল কস্ট যেগুলা, সেগুলো আপনার প্রজেক্টের কস্টে আসে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি, এখানে অনেক ধরনের আছে। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আহ, আপনি যদি প্রজেক্ট বি নেন, ওকে, জি, প্রজেক্ট বি নিলে আপনার একটা নতুন ফেসিলিটি রেন্ট নিতে হবে, ওকে। সেক্ষেত্রে রেন্টটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল কস্ট। বুঝে গেছে? জি, এই জি, রেন্টটা এটা কিন্তু আসবে, কন্ডিশনাল। এই রেন্ট কিন্তু আসবে, ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট কস্ট। জি, বুঝে গেছে? জি, আবার ওই 5টা লেবারের যে কস্টটা, সেটাও তো আনঅ্যাভয়েডেবল কস্ট। প্রজেক্ট এর কারণে আহ, এদের আপনি আইডল বসায় রাখতে হচ্ছে, যেহেতু প্রজেক্ট এতে কাজ কম। ইউ হুম, নিড টু ইনকার দ্য কস্ট ফর প্রজেক্ট এ। প্রজেক্ট এর জন্য এটা আনঅ্যাভয়েডেবল, বাট প্রজেক্ট কষ্ট। বি এর জন্য এটা অ্যাভয়েডেবল। বুঝে গেছে? জি ভাইয়া, তাইলে এটাকে যদি আপনি ডেফিনেশন আকারে শিখতে যান, যে আমি আইডেন্টিফাই করব এটা অ্যাভয়েডেবল এটা আনঅ্যাভয়েডেবল, তখন আপনার জন্য জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার জানতে হবে যে
এই কনসেপ্টটা কি। ওকে, জি আর ধরেন নামাজ পড়া, হ্যাঁ, জি নামাজ পড়া হচ্ছে ফরজ। ওকে, জি এটাতে আমরা ফোকাস না করে নিয়ত কি কোমরে বাঁধবেন নাকি ফ্যাটে বাঁধবেন নাকি বুকে বাঁধবেন, এটা নিয়ে যদি আপনি মাথা কামান বেশি, তাইলে আপনার কি ওই ফরজে ফোকাস করা হইল না, বুঝছেন? জি তো ভাই জি আমাদের জন্য বুঝা ফরজ হচ্ছে আসলে কোন কজটাকে আমি কনসিডার করব কোনটাকে করব না, এটাকে দুইটা নাম দিয়ে জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বুঝাইতে পারছি? জি ভাই জি ওকে, তো সেজন্য আমি দেখতে হবে যে কনসেপচুয়ালি থিঙ্ক করে যে প্রজেক্ট বি এর কস্টটা সাদমান ভাই যে ডেফিনেশনটা বলছিল, প্রজেক্ট বি হইলে এই কস্টটা ইনকার হচ্ছে, প্রজেক্ট বি না হইলে এই কস্টটা ইনকার হচ্ছে না, এই ধরনের যে কস্টটা আসবে সেটাই শুধু প্রজেক্ট বি তে ইনক্লুড হবে। বুঝা গেছে? জি ভাই জি এখানে অ্যাভয়েডেবল আনঅ্যাভয়েডেবল এভাবে জানার কোনো দরকার নেই। ওকে, আজকের সব থেকে ইন্টারেস্টিং টপিক যেটা এখনো পর্যন্ত আপনাদের মাথায় ফ্রেশ, যেটা এখন আপনারা চিন্তা করেন নাই, সেটা হচ্ছে ফাইন্যান্স কস্ট। ওকে, ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স কস্ট যেটাকে আমরা বলি। ওকে, জি ফাইন্যান্স কস্ট কিন্তু আমার ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে কনসিডার করা হয় না। বুঝতে পারছেন? তার মানে ধরেন আমি একটা যদি ইনকাম স্টেটমেন্ট দেখি, যে কোনো একটা ইনকাম স্টেটমেন্ট, আমার কাছে এখানে কি অ্যাভেলেবল আছে কিনা, এখানে নাই। আপনাদের তো মুখস্থ থাকার কথা, রাইট? জি ইনকাম স্টেটমেন্ট তো আছে, মুখস্থ আছে। ওকে, ইনকাম স্টেটমেন্টে দেখবেন যে প্রফিট বিফোর ট্যাক্সের অ্যান্ড ইন্টারেস্ট এরকম একটা আইটেম আছে, এবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এটার জি পরে আমি ইন্টারেস্ট এক্সপেন্সটাকে সেপারেটলি মাইনাস করি, তাই না? জি Okay. এই সেপারেটলি মাইনাস করাটা হচ্ছে কি আহ, আমার ইনকাম স্টেটমেন্টে আছে। তাহলে এটা আমার একটা এক্সপেন্স না? ধরেন আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, এখানে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,000 টাকাটা আছে, এটা আমি লোন নিলাম, তাই না? তো লোনটা যে নিছি, লোনের আমার সুদ দিতে হবে না? জি দিতে হবে। তাহলে লোনের সুদটা আমার একটা খরচ না? জি জি এটা আমার এভরি ইয়ারের রিটার্ন থেকে বাদ যাওয়া উচিত না? উচিত। উচিত। উচিত, কিন্তু এটা আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করার সময় এটা আমরা বাদ দিব না, বা এটা আমরা বাদ দিই না। দেখেন এখানে নেটের পরে ডিরেক্ট ট্যাক্স, এখানে কোনো ধরনের ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেওয়া হয়নি। বুঝা কারণ কি গেছে? আমরা ওই যে প্রথমে ওইটাকে 1,000কেই তো মাইনাস করতেছি, আর ডাবল হবে এই জন্য। কি জন্য? ওইটা তো ডেপ্রিসিয়েশনের জন্য। তো এটা কেন তাহলে, কেন কেন করবো না? এটা কেন করব না, কারণ হচ্ছে একটাই, আমি এটাকে ডিসকাউন্টিং করতেছি কি দিয়ে? আমার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে না? জি ওকে, তো এই যে 300 টাকার এই অ্যামাউন্টটা যেটা আমি 5th ইয়ারে পাচ্ছি, ওকে, জি জি এটার আজকের ভ্যালিউ কত হচ্ছে? কারো কাছে ক্যালকুলেটর থাকলে মারেন। জি 300 দেখতেছি। ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 5, 186.276. আচ্ছা 186, রাইট? Yeah, তো yeah. এই 300 টাকা 5 বছর পরে 300 টাকাকে আমি আজকে হিসাব করতেছি 186 টাকা, রাইট? জি তাই না? আজকে কনসিডার জি করতেছি এটাকে আমি 186 টাকা। তো আজকের 186 আগামী 5 বছর পরে 300 হয়ে যাচ্ছে, রাইট? জি তাইলে এই যে মাঝখানে যে ভ্যালুটা আমি ডিসকাউন্ট করে ফেলতেছি আমার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে, আমি তো ওই ইন্টারেস্টটাকে আমি কনসিডার করতেছি এখানে। ইয়েস অর নো? জি ভাই ঠিক আছে। বুঝাইতে পারছি? জি ভাই আমি যখন কস্ট অফ ক্যাপিটাল দিয়ে এটাকে ডিসকাউন্টিং করতেছি, তার মানে কি আমি ওই আমার যে এক্সপেন্স গুলা হইছে এই জি ইনিশিয়াল জি ইনভেস্টমেন্টের জন্য, যে এই ফাইন্যান্স কস্টটা ক্যাপিটালটা মাইনাস করা কত ছিল ওইটাই করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার এই ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট আনার জন্য আমার যে কস্টটা হইছে, কস্ট অফ ক্যাপিটাল, সেটাই তো আমি জি এখানে বাদ দিয়ে দিচ্ছি এভরি ইয়ারে ডিসকাউন্ট করে। বুঝে গেছে? জি ভাই জি সেজন্য এটাকে সেপারেটলি ক্যাশ ফ্লো থেকে মাইনাস করা হয় না। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার। তাইলে
আমার যে ইনফরমেশন গুলা আমার কনসিডার করতে হবে while calculating the cash flows for every year, ওইগুলো আমি মোটামুটি ডেফিনিশন গুলো আমার জানা শেষ। ওকে, এখন সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 1 তো পড়বেন, চ্যাপ্টার 2 এর আমরা যে বেসিক জিনিসগুলো দেখছি এগুলো একটু দেখবেন। পাশাপাশি এই এনপিভি একটা প্রোফর্মা আছে এখানে। ওকে, এই এনপিভি প্রোফর্মাটা একটু আপনারা লিখে এটা একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। যদি এটা মুখস্থ না বুঝার জিনিস, মুখস্থ বা বুঝার জিনিস যাই হোক, এটা যদি মাথায় সেভ থাকে তখন কোনটার পর কোনটা আসবে সেটা আপনাদের একটা কি থাকবে, মাথায় একটা গেঁথে থাকবে আর কি। এটা কেন বলতেছি, কারণ এক্সামে আমি যেদিন এক্সাম দিতে গেছিলাম তো আমার কি হচ্ছিল, আমি প্রথম 35 মিনিট আমি কোনো আনসার করতে পারি নাই, বিকজ হচ্ছে আমি তেমন কোনো প্র্যাকটিস করি নাই বাসায়। ওকে, জি ইউনিভার্সিটি লেভেল থেকে আমার এনপিভি নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম, জন্য আমি বাসায় প্র্যাকটিস করি নাই। আমি দুঃখ করে দেখা যাচ্ছে মাঝখানে এই ট্যাক্স বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে করে ফেলছি। ওকে, অঙ্কটা। জি তো এখন কি হয়, এটা বাংলা খাতা না, আমাদের এক্সামের খাতাগুলো তো বাংলা খাতা, তাই না? জি তো জি বাংলা খাতা যখন আপনি একটার পর একটা আইটেম লিখবেন আর একটা আইটেম কেটে ঢুকানোর কোনো জায়গা থাকে? না থাকে না। তো ট্যাক্সের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি বাদ দিয়ে করে ফেলছেন, আপনার আনসার তো অনেক ডিফারেন্স আসবে, তাই না? ওই জি জন্য আমি একবার কেটে দিছি। আচ্ছা, কাটার পরে আমি আবার করছি, এবার রিটেন ডাউন অ্যালাউন্স লিখতে ভুলে গেছি, বুঝছেন? জি আবার কাটছি, তো আমি 2বার করে 2বার কাটছি অঙ্কটা আমার এফএম এক্সামে। আমি বেসিক্যালি পরীক্ষা দিছি হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, 3.5 ঘন্টার মধ্যে। তো এই যে ব্যাপারটা, এটা হয় কখন, যখন আপনি আপনার কোনটার পরে কোনটা আসবে এটা আপনার অটোমেটিক্যালি না আসে তখন। বুঝা গেছে? তো জি ভাই অটোমেটিক্যালি আসার জন্য এই জিনিসটা মাথায় সেফ থাকতে হবে, রাইট? জি ওই জন্য এটা বাসায় কয়েকবার লিখতে হবে যখন আমরা প্র্যাকটিস করব, যাতে ওয়ান আফটার অ্যানাদার চলে আসে। তো আপনার যে কোনো কিছুর ইনপুটই তো হচ্ছে আপনার সেলস বা রেভিনিউ, রাইট? জি এটার জন্য একটা পজিটিভ অ্যামাউন্ট, দিস আর পজিটিভ অ্যামাউন্ট, এভরি ইয়ার আপনি কত টাকা আপনার সেলস হচ্ছে বা রেভিনিউ আসতেছে। দেন কি বলতেছে, ইনক্লুড অনলি রিলেভেন্ট ক্যাশ ফ্লোস কস্ট, মানে আপনার কস্ট গুলা কি কি কস্ট আপনার ইনকার হচ্ছে। এখানে আপনার আনঅ্যাভয়েডেবল কস্ট, অ্যাভয়েডেবল কস্ট থাকতে পারে, রাইট? যে কোনো ইউটিলিটি এক্সপেন্স থাকতে পারে, স্যালারিজ থাকতে পারে, ওয়েজেস থাকতে পারে, ম্যাটেরিয়াল কস্ট থাকতে পারে, লেবার কস্ট থাকতে পারে, তাই না? ওভারহেড জি কস্ট থাকতে পারে, এই সবগুলা নিয়ে আপনার এক্সপেন্স গুলা। ওকে, দেন ইউর নেট এক্সপেন্স, সরি নেট ফ্লো, নেট ক্যাশ ফ্লোস। ওকে, বা অপারেটিং ক্যাশ ফ্লোস বলে এটা। এখান থেকে আপনি যদি ট্যাক্স বাদ দেন, হোয়াট ইউ গেট, ইউ গেট ক্যাশ ফ্লোস আফটার ট্যাক্স। বুঝা গেছে? জি দেন আপনার আসবে হচ্ছে অ্যাসেট সাইডের অপারেশন গুলা। ইউ পারচেজ সামথিং, কোনো কিছু আপনি ফিক্সড অ্যাসেট পারচেজ করছেন, ওকে, এটা এখানে আসবে। তারপরে আপনি কোনো কিছু স্ক্র্যাপ ভ্যালু বিক্রি করে দিছেন, প্রজেক্টের শেষ হলে আপনি স্ক্র্যাপ বিক্রি করে দিবেন না? জি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে মিস করে এক্সামের সময়। তাহলে স্ক্র্যাপ বিক্রি করে দিলে আপনি একটা পজিটিভ ক্যাশ ফ্লো না, এই লাস্ট জি ইয়ারে এই পজিটিভ ক্যাশ ফ্লো এটা আপনার একটা ইম্প্যাক্ট করছে। রিটেন ডাউন অ্যালাউন্স, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা কি। এই রিটেন ডাউন অ্যালাউন্সটা হচ্ছে ইটস এ পজিটিভ ক্যাশ ফ্লো। এটা আসার পরে আপনি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইনজেক্ট করতেছেন এভরি ইয়ার, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ঢুকাইতে হবে না ব্যবসা চালানোর জন্য? জি এই ওয়ার্কিং ক্যাপিটাল গুলা হচ্ছে আপনার আউটফ্লো, রাইট? তারপরে জি ব্যবসা যখন শেষ হয়ে যাবে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে ফেলবেন না, জি জি তখন আপনার এটা ইনফ্লো। বুঝা গেছে? ইয়েস তো এভাবে করে আপনি সবগুলা নেট ক্যাশ ফ্লো আপনি বের করবেন। বের করার পরে ইউ ইউজ দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট, দেন ইউ গেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লোস, তাই না? জি সবগুলাকে যোগ করলে ইউ গেট দ্য এনপিভি। বিকজ প্রথমটা তো আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জিরোতে, রাইট? জি তো সবগুলোকে যোগ করলে ইউ গেট দ্য এনপিভি। এটা আপনার এক্সামে করতে হবে 15 মার্ক, 12 থেকে 15 মার্ক একদম মিনিমাম থাকে সিম্পল একটা ম্যাথের জন্য। খালি এই ভেজাইল্লা দুইটা জিনিস, এই একটা জিনিস রিলেভেন্ট কস্ট গুলা আপনাকে
আইডেন্টিফাই করতে পারলে এই ম্যাথটা ইজি। ওই রিলেভেন্ট কস্টগুলোর ইনফরমেশনের জন্য এটা একটা বড় ম্যাথ দেখায়। বুঝা গেছে? জি এখানে আর কোনো কিছুই ডিফিকাল্ট না, শুধু এই একটা জায়গাতে ডিফিকাল্টিস আছে, যেটা আমরা অলরেডি থিওরি গুলো বুঝে গেছি। আমরা যখন একটু ম্যাথমেটিক্সে দেখবো তখন আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। সো দিস ইজ ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব হচ্ছে রিটেন ডাউন অ্যালাউন্সটা দেখে আমরা মোটামুটি একটু ম্যাথমেটিক্যাল পার্টে আগানোর জন্য আশা করি আপনাদেরকে ঈদের আগে, ঈদের যেহেতু একটা বন্ধ আছে, আপনারা যাতে চ্যাপ্টার 2টা আপনাদের মতো করে একটু প্র্যাকটিস করতে পারেন। এবার তো ঈদে বন্ধ বেশি, ঈদের বন্ধের মধ্যে চ্যাপ্টার 2টা যদি আপনারা শেষ করে ফেলতে পারেন, আপনারা এক্সামে দিকে 10 কদম আগায় যেতে পারবেন। ওকে, তো জি ভাই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 2টা খুব দ্রুত শেষ করে ফেলা, তাহলে খুব কমফোর্টেবলি এবার এফএম এর প্রিপারেশনটা আপনারা নিতে পারবেন আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ হোপ টু সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ক্লাস সানডেতে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে এনপিভি যখন নেগেটিভ তখন তো আমি আইআরআর যাওয়ার প্রশ্নই আসছে না, বাট যদি দেখা গেল যে 3টা বা 2টা প্রজেক্ট আছে আমার এনপিভি পজিটিভ, তখন কি আমি যেটা হাইয়েস্ট আইআরআর ওটা নিব? ব্যাপারটা কি এরকম? না, এনপিভি পজিটিভ হলে তো ওখানে একটা হাইয়েস্ট এনপিভিও আপনি পাবেন, তাই না? হ্যাঁ, রাইট রাইট। তো তখন আপনি এনপিভি দিয়ে তো বুঝতে পারতেছেন কোনটা আপনি নিবেন। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় হ্যাঁ। তাইলে তো আপনি আর দুইটাই নিতে পারেন। আহ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। আমি একটু পার্সোনালি একটা কথা বলি, মানে আমি দীর্ঘদিন আমার পড়ার গ্যাপ তো জি তো জি এখন আমি তো জবও করি, ছোট একটা জি বেবি আছে। এখন আমার যে ধরেন যেটুকু গ্যাপ থাকবে সপ্তাহে ক্লাসের পরে, হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, মানে কোন ওয়েতে আগালে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি কভার করতে পারবো? একটু আমি যদি অলরেডি আইডিয়া দিতেন। একটা আইডিয়া দিয়েছিলাম, সেটা হচ্ছে 3 to 4 আওয়ার এভরি উইকে, তাই না? হ্যাঁ, এটা আমি কি বই আসলেই বইয়ের ডিফিকাল্ট? বইয়ের যে সাম গুলো কি আমি একটু মানে প্র্যাকটিস ইয়েস করলে কি আগাইতে পারবো? ইয়েস ইয়েস ইয়েস, আমি শুধু বই ফোকাসড এখানে। আমরা নেক্সট 2 মাস যা করব সব বই। আচ্ছা আচ্ছা, মানে আমার ঠিক অনেক আছে, দিনের গ্যাপ, প্রায় 10 বছরের গ্যাপ। এই জন্য আসলে একটু ভয় পাচ্ছিলাম আর কি, তারপর চেষ্টা ভয়ের করবো ভয়ের পরীক্ষাটা কিছু দিব। নাই, ভয়ের কিছু নাই। গ্যাপটা অবভিয়াসলি ফিল আপ হয়ে যাবে, জাস্ট ফোকাস অন দ্য ক্লাসেস। ক্লাসে আমরা যা করব বাসায় তাই পড়বেন, তাই প্র্যাকটিস করবেন, আর কিছুই লাগবে না। ওকে, আর যদি আরেকটু বলি, জি যদি জি সময় থাকে, জি জি যদি কোনো কারণে গ্যাপ থাকে, যেহেতু আমার একদমই ছোট একটা বেবি, মানে 1 বছরের একটা বেবি আছে, তো আমি কি কোনোভাবে মানে রেকর্ড ক্লাস বা পরবর্তী জি ক্লাসে জি কি কোনো মানে এরকম কোনো রিকভারি কোনো কিছু মানে পাবো? আমাদের রেকর্ডের ক্লাস থাকবে, এটা নোবেল বাই দেখে, ওনার সাথে আপনি কথা বলে নিতে হবে। উনি যদিও ক্লাস রেকর্ডিং গুলো এক্সক্লুসিভলি ওনার রাইট, উনি ওনার আচ্ছা, সাথে যদি আপনি ওইভাবে কথা বলে নেন আপনার এনরোলমেন্টের টাইমে, এটা বেশি ভালো হবে আর কি। তাহলে ওই যে ভাই একটা যদি একটু মানে এরকম শিডিউল থাকতো যে এই চ্যাপ্টারের পর আর একটা চ্যাপ্টার, তাহলে আমারও মানে ইসে থাকতো, যদি কোনো একটা গ্যাপ থাকে তাহলে আমি এবার পরটা ধরে নিতে পারতাম, এরকমের আর কি। অ্যাবসলিউটলি, আমাদের তো এটা প্ল্যানে আমি বলেই দিলাম যে চ্যাপ্টার 2 আগে, দেন চ্যাপ্টার 5, দেন 9, 10, দেন 8। ওকে, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফিজ, হ্যাঁ, বাই। জি জি জি, আসসালামু আলাইকুম। ল্যাপটপ কিনছো?